কিছু একটা সিমটম পেয়েছি। আজকে অন্তত মুখ খুলুন, আর কবে খুলে না আমার কাছে জানা নেই, আমি খুলবো না কেন? আমি সুভাষচন্দ্রের প্রতি দায়বদ্ধ, সুভাষচন্দ্রের মতাদর্শে বিশ্বাস করি, জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস করবো, কিন্তু যেটা জানবো না সেটা আমি বলবো না। আমি যেটুকু জেনেছি সেটুকু আপনাকে কনফিউজ করলাম। আপনার নেতা আপনাকে কিচ্ছু বললেন না? উনি কাউকেই বলেন। নরেন্দা, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সত্যি কি শুভ অশোক ঘোষ ভগবানজিকে মিট করেছিলেন? এটা বলা যাবে। অশোক ঘোষ কি ভগবানজিকে মিট করেছিল? আমাদের পরে কানাঘুষো শোনা, কিন্তু কানাঘুষো শোনা অসুদা বলেন। আচ্ছা, অসুদা কোথায় যাচ্ছেন সেটাও বলেন। অসুদাকে যারা নিয়ে গিয়েছিল তারাও আমাদেরকে বলেন। আচ্ছা, আমরা বসেছি। তাহলে কি উনিও ওথ অফ সিক্রেসির মধ্যে পড়ে গেছেন? হতে পারে। অশোকদা এই গেছেন, অনেকদিন কখন বাদে ফিরেছেন। হ্যাঁ, একটা জায়গায় তো অশোকদা গেছেন, এটা তো মানি। আপনি চেঞ্জ দেখেছিলেন? অশোকদা ঘুরে আসার পর সেই রাতে একটা রুটি আর কিছু খেলেন, সে বললেন। জাস্ট আপনি মনে রাখুন, আপনি থাকবেন না, আমিও থাকবো না একটা দিন, কিন্তু এটা ইতিহাসে আজকে দলিল হয়ে থাকলো। আপনি ফরওয়ার্ড ব্লকের স্টেট সেক্রেটারি হিসেবে আজকে এটা পরিষ্কার দাবি করলেন যে অশোক ঘোষ ভগবানজিকে মিট করেছিলেন। আপনি সেই সময়টার পর এই প্রসঙ্গগুলো কখনো কাউকে বলেছেন? না, কাউকে কোনোদিন বলেন? একান্তেই কাউকে। মিডিয়াকে বলেন? মিডিয়াকেও বলিনি, কাউকে বলি। প্রথম আইএম বোসকে প্রথম বললেন? এই প্রথম। নমস্কার, আইএম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে তৈরি করেছিলেন ফরওয়ার্ড ব্লক, আপনারা জানেন। আর এই যে ফরওয়ার্ড ব্লক, তার ভবিষ্যৎ, নেতাজি তো বেশি দিন ছিলেন না। পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লকের কি হলো, ফরওয়ার্ড ব্লক কিভাবে এগোলো, এবং আজকের যে আপনারা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দেখেন, সেই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সেদিন নেতাজির ফরওয়ার্ড ব্লকের ঠিক কতটা সম্পর্ক রয়েছে, আজকে কিন্তু বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। প্রথমে জানিয়ে রাখি যে নেতাজি যে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল ছিল না সেই সময়। আসলে কংগ্রেসের মধ্যে থেকে বেরিয়ে আসা একটা, আপনি আলাদা শক্তিও বলতে পারবেন না, কারণ সুভাষচন্দ্র চেয়েছিলেন, কংগ্রেসের তো সবকিছু ঠিক ছিল না, কংগ্রেসের অনেক ভুল দিক ছিল, সেগুলির প্রতিবাদ করার একটা জায়গা সুভাষচন্দ্র তৈরি করেছিলেন। সে সময় জানি আমরা রাজনৈতিক ডামাডোল ছিল, কিন্তু ফরওয়ার্ড ব্লক নেতাজির মতে ছিল কংগ্রেসেরই ভুল ধরে দেওয়ার একটা আলাদা সংগঠন, যেখান থেকে তার বিরোধিতা করা হতো, কংগ্রেসের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করা হতো। পরবর্তীকালে রাজনৈতিকভাবে ফরওয়ার্ড ব্লক কিছু বছর পর আবার নিজের অস্তিত্ব চেষ্টা করে যে নতুন করে ভাবধারা তৈরি করার, কারণ কংগ্রেসের সঙ্গে কোনোভাবে মিল ছিল না তাদের। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমরা জানার চেষ্টা করব যে ফরওয়ার্ড ব্লক একসময় এই বাম রাজনীতির মধ্যে ছিল, ইভেন এখনো পর্যন্ত আছে, ক্ষমতায় ছিল, বেটার টু সে। আজকে ফরওয়ার্ড ব্লকের ঠিক জায়গাটা কোথায়, কি ভাবনা চিন্তা করে ফরওয়ার্ড ব্লক, সামাজিক পরিস্থিতি, নেতাজি, সমস্ত কিছু নিয়ে ফরওয়ার্ড ব্লক কি কোথাও একটু পিছিয়ে পড়েছে, নাকি ফরওয়ার্ড ব্লকও কিছু চিন্তা ভাবনা করছে? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত। নরেন্দা, অনেকদিন ধরে আপনার সাথে কথা হচ্ছিল, ফরওয়ার্ড ব্লক নিয়ে অনেক আলোচনা আপনার সাথে হয়েছে, কিন্তু আজকে সরাসরি মনে হলো যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি যারা নেতাজিকে ভালোবাসেন, আমার আইএম বোস দেখেন, আচ্ছা আপনি কি আইএম বোস দেখেন? দেখেন? অবশ্যই। আচ্ছা, মানে নেতাজির কারণেই দেখেন? এই কারণেই দেখি, আর উপস্থাপনাটাও ভালো লাগে আজকের সময়ের সঙ্গে। আচ্ছা, ভালো লাগে। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটা তুলেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অনেকের কাছেই প্রশ্ন যে ফরওয়ার্ড ব্লকের প্রাসঙ্গিকতা আছে কি। আচ্ছা, আমি প্রথমে একটা স্পেসিফিক প্রশ্নে আসি। নেতাজি যে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন আর আজকের যে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, দুটো কি একই? এক। কারণ এই কারণে বলছি, একটা সময় আপনার সুভাষচন্দ্র আমাদের দেশের রাজনীতিতে সেভিয়েতের হয়ে যাওয়ার পর যে প্রভাব, সেটা এসে পৌঁছেছিল 40-এর দশকের প্রচণ্ডভাবে। আচ্ছা। এবং 40 দশকের এই প্রভাবটা, যে কমিউনিস্টদের যে প্রভাবটা, যে মার্ক্সীয় ফিলোসফি, মার্ক্সীয় ইকোনমিক্স, এইগুলো নিয়ে চর্চা শুরু হয়ে গেছে, বাংলাতেও হয়েছিল, ভারতবর্ষে হয়েছিল, তার প্রভাব কিন্তু ফরওয়ার্ড ব্লকে লেগেছে। আচ্ছা। এবং ফরওয়ার্ড ব্লকের বহু নেতা যারা মার্ক্সীয় দর্শনে, মার্ক্সীয় অর্থনীতিতে পণ্ডিত ছিলেন, কোনো কমিউনিস্ট পার্টির নেতার থেকে তারা কম ছিলেন না। ফরওয়ার্ড ব্লকে যারা নেতা, আমাদের বহু নেতা, আমাদের রাজ্যের কথাই আমি যদি ধরি, শম্ভু ঘোষ, মার্ক্সীয় ফিলোসফিতে তার কাছে অনেক, আমি নাম করবো না, অনেক কমিউনিস্ট পার্টির নেতারা তার কাছে যেতেন মার্ক্সীয় ফিলোসফি বোঝার জন্য। আমাদের নির্মল বোস, অধ্যাপক নির্মল বোস, এরকম অনেক পণ্ডিত লোক ছিল ফরওয়ার্ড। এবং অশোকদাও একটা সময় মস্কোয় চিকিৎসা করতে যাওয়ার একটা বড় সময়, অশোকদা মস্কোতেই ছিলেন, চোখের চিকিৎসা করাতে, চোখ তো ফিরলো না,
ওই সময় উনি মার্ক্সীয় দর্শনের উপর, সোভিয়েত বিপ্লবের উপর অনেক কিছু জেনে বুঝে এসেছেন। আচ্ছা, সেখানে ফরওয়ার্ড ব্লক একটা সময় হলো, এটা ঠিক, যে লেনিন আর সুভাষচন্দ্রকে এক জায়গায় বসিয়ে চেষ্টা করলো ফরওয়ার্ড ব্লক কি কমিউনিস্ট ধারাতেই এখানে হবে ব্যাপার। সেটা কি আপোষ? সেটা একটা আপোষ বলবো না, কম্প্রোমাইজও বলবো না। এটা হচ্ছে কিরকম জানেন, এটা হচ্ছে যে আমিও একটা কমিউনিস্ট, তোমরা একা নও, এইটা একটা প্রোপাগান্ডা তৈরি হলো সে বিয়ের তখন। কিন্তু সুভাষচন্দ্র কমিউনিস্ট ছিলেন। আমি বলছি সুভাষচন্দ্র ছিলেন না, কিন্তু তখন চেষ্টা করলো যে বামপন্থী আইডেন্টিফিকেশনের জন্য লাল দরকার। আচ্ছা, এমন একটা ভাব ভারতবর্ষে তৈরি হলো বামপন্থীদের সম্পর্কে। আর বামপন্থী আন্দোলনের জন্য ইন্টারন্যাশনাল দরকার। আচ্ছা, কিন্তু ফরওয়ার্ড ব্লকের সেই সময় নেতাদের অনেককেই আমি প্রশ্ন করেছি যে বলুন তো সুভাষচন্দ্রের থেকে ইন্টারন্যাশনাল বোঝার নেতা পৃথিবীতে কে আছে? প্রথম মহাযুদ্ধ বাদ দিন, দ্বিতীয় মহাযুদ্ধের বিশ্ব পরিস্থিতিটা বোঝা এবং সেই বিশ্ব পরিস্থিতিকে কাজে লাগিয়ে সুভাষচন্দ্র ভারতবর্ষের মুক্তি সংগ্রামে পূর্ণতা দেবে, এই যে কঠিন কাজটা কত সহজভাবে উনি ভেবেছিলেন যদি ওনার সবটা সাজানো হয়, এক জায়গায় ইতিহাসটাকে সাজানো হয় পর পর পর, তাহলে সুভাষচন্দ্র কম বড় ইন্টারন্যাশনাল নেতা ছিলেন। আন্তর্জাতিকতার প্রশ্নে সুভাষচন্দ্র কম বুঝতেন না, কিন্তু সুভাষচন্দ্রের মূল বিষয় ছিল তিনটি: একটা ডেমোক্রেসি, একটা দেশপ্রেম। দেশপ্রেম কথার অর্থ দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রকৃতি, দেশের সম্পদের উপর অধিকার রাখা, দেশের মানুষের সাথে, তা দেশপ্রেম। আর সর্বোপরি সুভাষচন্দ্রের যেটা ছিল বড় জিনিস, সেটা ভারতীয় সমাজ সংস্কৃতি মূল্যবোধের উপর তার যা পাণ্ডিত্য ছিল, তার যা ধারণা ছিল, সেই ধারণা ভারতীয় জাতীয় রাজনীতিতে কারুর ছিল, যে কারণে তিনি ফ্রি অ্যাক্সেস হতে পেরেছেন মুসলিম সমাজের মধ্যে, কিন্তু সুভাষচন্দ্র ফ্রি অ্যাক্সেস হতে পারছেন শিখ সমাজের মধ্যে। ঠিক কথা, কিন্তু আমরা যখন ফরওয়ার্ড ব্লক নিয়ে কথা বলছি, ফরওয়ার্ড ব্লক কি কোথাও মনে হয় একটা সময়ের পর রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে চলে এসেছিল অনেক বেশি? একটা সময় এটা অস্বীকার করা যাবে না, ফরওয়ার্ড ব্লক একটা সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাবের দ্বারা, চীনা কমিউনিস্ট পার্টির প্রভাবের দ্বারা প্রভাবিত হয়েছিল। এটা অস্বীকার করার জন্য পার্টি দলিলে আছে, আমি কেন অস্বীকার করতে পারি? আমি আপনাকে সরাসরি প্রশ্নে আসি, কমিউনিস্ট পার্টি আর ফরওয়ার্ড ব্লক, এইটা এখনকার দিনের মানুষের কাছে একদম খুব স্বাভাবিক, এটা নিয়ে কোনো মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো চিন্তাও নেই, কোনো প্রশ্নও নেই, বা ফরওয়ার্ড ব্লক আর কমিউনিস্ট এটা কখনো কেউ ভাবেনও না। কিন্তু এটা ঠিক নরেন্দা যে কমিউনিস্ট আর ফরওয়ার্ড ব্লক এইটাকে একসঙ্গে বসানো যেত না, সমার্থক হতে পারে না, হয়ওনি ইতিহাস, রাইট? পরবর্তীকালেও সমার্থক নয়, কারণ কমিউনিস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবধারায় পরিচালিত, ফরওয়ার্ড ব্লক একটা জাতীয়তাবাদী ভাবধারা প্রথম, ঠিক। দ্বিতীয় হচ্ছে ফরওয়ার্ড ব্লক তার দেশীয় সমাজ সংস্কৃতি মূল্যবোধ এটাকে রক্ষা করেই ভারতীয় সমাজটাকে রক্ষা করতে হবে, এবং ভারতীয় বিপ্লবের স্তরও ঠিক করতে হবে ভারতীয় ধারায়, ভারতীয় মতে, ভারতীয় পথে। তো আপনার কি কোথাও এখন মনে হয় যদি কমিউনিস্ট পার্টির মধ্যে মানে যুক্ত না হতো, মানে বাম ফ্রন্টের মধ্যে ফরওয়ার্ড ব্লক, বাম ফ্রন্টের ভালো খারাপ নিয়ে যাচ্ছি না, আপনারা অনেক কিছু খুইয়েছেন না, বামফ্রন্টটা অন্য প্রশ্ন। বামফ্রন্ট তৈরি হয়েছিল কিন্তু কমিউনিস্ট বা সোশ্যালিস্ট এইটা ভেবে না, বামফ্রন্টটা তৈরি হয়েছিল প্রথম কারণ হচ্ছে দেশের গণতন্ত্র রক্ষার জন্য বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছিল, এবং সেইটা স্প্রেড আউট করেছিল, মানে পূর্ণতা পেয়েছিল জয়প্রকাশ নারায়ণ পর্যন্ত। এই যে ধারাটা, এই ধারাটার একটা অন্য বিন্যাস আছে, কিন্তু ফরওয়ার্ড ব্লক কখনোই কমিউনিস্ট পার্টির সঙ্গে মিলে যেতে পারে না, বা কমিউনিস্ট পার্টির সঙ্গে সুরে সুর মিলিয়ে চলতে পারে না। তার সমাজ পরিবর্তনের ভাবনার প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্নে অনেক জায়গায় মিল আছে। ভারতবর্ষে কংগ্রেসের পর তো বৃহত্তর শক্তি ছিল সোশ্যালিস্ট পার্টি, নট কমিউনিস্ট। আর বৃহত্তর শক্তি হতে পারতো যদি সুভাষচন্দ্র দেশে থাকতেন, তিনি হতেন বৃহত্তর শক্তি, ছিলেন না। ফরওয়ার্ড ব্লক টুকরো টুকরো হলো, বিভিন্ন মতাদর্শের প্রশ্নে টুকরো টুকরো হলো, কারণ ব্যক্তি স্বার্থে, এবং সেই কারণে ফরওয়ার্ড ব্লক দুর্বল হলো প্রথম। দ্বিতীয়, ফরওয়ার্ড ব্লক দুর্বল হলো একটা অংশের ফরওয়ার্ড ব্লক, তারা ভাবলো জাতীয়তাবাদ মানে কংগ্রেস, আর একটা অংশের ফরওয়ার্ড ব্লক ভাবলো দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা মানে সোভিয়েতের পথে, আর একটা অংশ ভাবলো চীনের পথে। পথটা যে ভারতীয় সেই জায়গাটা থেকে সে ছড়ে গেল, সেই জন্য আমাদের সংগঠনটা দুর্বল হয়েছে। এবং সেই সঙ্গে ইংরেজরা যাওয়ার সময় ফরওয়ার্ড ব্লক দলের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেল। ইংরেজরা জানতো যে সুভাষচন্দ্র এবং সুভাষচন্দ্রের ফলোয়াররাই তাদেরকে দেশ থেকে তাড়িয়েছে, মহাত্মা গান্ধী নয়, কংগ্রেস নয়। সেই জন্য এই বিষটাকে বাঁচিয়ে রাখা উচিত হবে না, ভালো কাজ হবে না। আগামী দিনের কর্পোরেট পুঁজি যখন আসবে, ওরা তো জানতো আমাদের থেকে বেশি ওরা শিক্ষিত ইংরেজরা, তারা অনেক দূর দেখতে পারতো।
তারা জানতো যে কর্পোরেট পুঁজি আবার ভারতবর্ষে নতুন অধ্যায় শুরু হবে। মানে এটা কি ফরওয়ার্ড ব্লক তার মানে যে সুভাষচন্দ্র এনেছে কোনোভাবে গান্ধীজি আনেন না, ভারতের মুক্তি স্বাধীনতা সুভাষচন্দ্রের পথেই এসছে এবং সুভাষচন্দ্রের লড়াই আজাদিন বাহিনীর শেষ লড়াই ময়দানে, সে লড়াইয়ের ভয়েই ইংরেজকে বুঝতে হয়েছে যে দেশে বেশিদিন থাকা যায়, ইংরেজ চলে যায়। আচ্ছা, মানে কোথাও ফরওয়ার্ড ব্লক এবং ইংরেজ চলে যাওয়ার সময় যেটা করে দিয়ে গেছে, ফরওয়ার্ড ব্লকের হাতে পাওয়ারটা দিয়ে যায়, সেরকম লক্ষ্য করবে, পাওয়ারটা দিয়ে গেছে কংগ্রেসের হাতে, যাতে তাদের দেশের কর্পোরেট পুঁজি দেশে আসার ক্ষেত্রে বাধা হয়ে না পারে। আচ্ছা, মানে সক্ষম একদম। আচ্ছা, একটা প্রশ্ন, আপনি একটু এই প্রসঙ্গক্রমে যেহেতু উঠেছিল তাই আমরা জেনেই নি, অনেকে হয়তো ভাববেন যে এখানে আমি বিভাজন তৈরি করার চেষ্টা করছি। ইতিহাস আসলে বিভাজনের কথা বলে না, ইতিহাস যা বলে সেটা ইতিহাস। এখন তাতে যদি বিভাজন সামনে আসে আমার কিছু করার নেই, বাট স্টিল একটু আগে যেটা বলছিলাম যে ফরওয়ার্ড ব্লক একটা সময় এরকম ঘটনা ঘটেছিল যে এই কমিউনিস্টরাই ফরওয়ার্ড ব্লককে দমন করার জন্য, ফরওয়ার্ড ব্লককে স্বাধীনতা সংগ্রামে তাদের অগ্রাধিকার যেহেতু ছিল, তারা অনেক বেশি সক্রিয় ছিল, সে সময় তারা সচেষ্ট ছিল, এমনকি ব্রিটিশদের দিয়েও কোথাও এই ফরওয়ার্ড ব্লকে দমন করা যায়, এই ঘটনা তো ঘটে যাবে, শেয়ার করতে পারবেন না? ব্যাপারটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, তার সঙ্গে ব্রিটিশের সখ্যতা ছিল। ঠিক। এই কম্বিনেশনটা যদি আমি ধরে নিই, সোভিয়েতের সঙ্গে ব্রিটিশের সখ্যতা ছিল, তাহলে ভারত তখন ব্রিটিশ কলোনি। রাইট। ভারতকে শাস্তা করার প্রশ্নে ব্রিটিশরা তো সোভিয়েতের সাহায্য নিতেই পারে। ঠিক। আর সেটা সোভিয়েতেরও কোনো অন্যায় নয়, না, ইউরোপিয়ান গ্রুপ ওরা, কিন্তু অন্যায়টা হচ্ছে ভারতীয় কমিউনিস্ট পার্টি। তাদের কাছে তো দেশ প্রথম হওয়া উচিত ছিল, তাদের কাছে দেশটা কিন্তু প্রথম হয়নি, তাদের কাছে সোভিয়েত ম্যান্ডেটটা প্রথম হয়েছে। সোভিয়েতের স্বার্থ ছিল সে ব্রিটিশের সঙ্গে সহযোগিতা নিয়েছিলেন তার শত্রুপক্ষকে মোকাবিলা করেন। সেই জন্যই কি তোজর কুকুর ছিল? সুভাষচন্দ্রকে এই ভাষা যারা ব্যবহার করেছে তারা ইতিহাসে চলে গেছে, ইতিহাসে তলিয়ে গেছে, তাদের নিয়ে নতুন করে আলোচনা মানে সেই প্রসঙ্গতেই এসেছিল, বিষয় এসেছিল, কিন্তু সে আলোচনা এখন আর লোক করে না। যারা এই তোজর কুকুর বলেছিল তারাও বেঁচে থাকলে এখন কান ধরে ক্ষমা চাইত। আচ্ছা, ক্ষমা চাইতে পরিস্থিতি তো দাবি করছে, এখন তখনও দাবি করেছিল। আচ্ছা, সেই কারণেই কি, মানে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে সেই কারণেই কি ফরওয়ার্ড ব্লক থেকে কাস্তে হাতুড়ি সরে গেছে, মানে কাস্তে ফরওয়ার্ড ব্লক সরে গেছে? কাস্তে হাতুড়ি হচ্ছে শ্রমিক কৃষকের প্রতীক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের দেশের কৃষকরা মূল তাদের অস্ত্র হচ্ছে আপনার লাঙল, আর আমাদের দেশের শ্রমিকের মূল অস্ত্র হচ্ছে আপনার কাস্তে। আমাদের দেশের কৃষি ক্ষেত্রে সবচেয়ে আজকের সময় বলছি আপনাকে 80% এগ্রিকালচার ফার্মার নেই, এগ্রিকালচার ওয়ার্ক চাষ করে যারা, তাদের চাষটা টোটাল চালায় যারা 100 জন লোক, তার 80 জন হচ্ছে এগ্রিকালচার লেবার। তাহলে এগ্রিকালচার লেবারের সিম্বল ছিল কাস্তে। এটা নিয়ে কোনো বিরোধ নেই, না বিরোধ হচ্ছে আমি শ্রমিক কৃষকের প্রতিনিধিত্ব করবো, সেটা করতেই পারি, কিন্তু শ্রমিক কৃষকের প্রতিনিধিত্ব করতে গেলে শ্রমিকের কত রকম বিন্যাস আছে। আজকের সময় কর্পোরেট পুঁজির সময় কত রকম বিন্যাস হয়েছে, প্রাসঙ্গিকতা আছে কি নি পরে বলবো। আমাদের দেশে কমিউনিস্টরা ভারতীয়ত্ব বিষয়টা এত তার ব্যাপ্তি, ভারতীয় দর্শন, ভারতীয় সমাজ, ভারতীয় মানুষের মূল্যবোধ, ভারতীয় মানুষ দরিদ্র কিন্তু সোনা পড়ে থাকলে তুলবে না, এই যে মননের যে শক্তিটা, এটা পৃথিবীর কোনো দেশে নেই। এটা সুভাষচন্দ্র একমাত্র বিবেকানন্দে সারা ভারতবর্ষ ঘুরে দেখেছে, তারপর যদি ভারতবর্ষ ঘুরে মানুষের অন্তরাত্মা বুঝে থাকেন সেটা সুভাষচন্দ্র। এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করি, সুভাষচন্দ্র আপনি নিজেই বলছেন যে উনি সোশ্যালিস্ট ছিলেন, লেফট সোশ্যালিস্ট। সুভাষচন্দ্র সবসময় মনে করতেন যে ভারতের আত্মা ব্যতিরেক রাজনীতি সম্ভব নয়, এবং কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যেটা বারবার অভিযোগ উঠে এসেছে সেটাই কমিউনিস্ট পার্টি ছিল না, তারা সবসময় একটা সোভিয়েত বাঁচায় না, তাদের যে মতাদর্শ সেই জায়গা থেকে ভারতের উপর সেটা কখনো চালানো যায়নি, সে কারণে কমিউনিস্ট পার্টি ভারতের অন্যান্য রাজ্যে খুব একটা স্প্রেড করেনি, 2-1 রাজ্য ছাড়া এতগুলো বছরে। মানে যদি আমি ধরে নিই যে প্রথম সারির রাজনৈতিক দলগুলোর মধ্যে কমিউনিস্টরা ছিল, তাহলে আপনার কি মনে হয় যে ফরওয়ার্ড ব্লক আজকে সে কারণেই কোথাও মানে সুভাষ বাদে ফিরতে চাইছে? না, ফরওয়ার্ড ব্লকের অভ্যন্তরীণ মতবাদিক দ্বন্দ্ব ফরওয়ার্ড ব্লককে দুর্বল করেছে, এক কথা বলতে গেলে। যেমন, কারণ ফরওয়ার্ড ব্লক যদি সুভাষচন্দ্রের মতবাদিক ভাবনাগুলো অ্যানালিসিস করে গোড়া থেকেই চলতো, তাহলে আমার ধারণা ভারতবর্ষে কংগ্রেসের পর সবচেয়ে বড় শক্তিশালী দল ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো যে আমরা কমিউনিস্ট, আমরা কি সোভিয়েতের রাস্তায় যাব, কেউ বললো আমরা চীনের রাস্তায় যাব, পরে লাতিন আমেরিকায় কিউবা যখন মুক্ত হলো, কিউবার রাস্তায় আমার রাস্তা, এরকম ভাবা, এই দ্বন্দ্বগুলো ফরওয়ার্ড ব্লককে দুর্বল করেছে।
ফরওয়ার্ড ব্লক নিজের কাছে ঘরের মানে লক্ষ্মী পায়ে ঠেলে অপরের দুয়ারে ধর্ণা দেওয়া, এটা আমাদের একটা ভুল। আমরা সুভাষচন্দ্রকে অবলম্বন করে আফটার 47 যদি মানুষের সঙ্গে থাকতাম, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতাম, তাহলে ফরওয়ার্ড ব্লকের চেহারা আজকে এই চেহারা হতো। আপনাদের দলের প্রচুর নেতা যারা একসময় বিখ্যাত বিখ্যাত নেতৃত্ব, তাদেরও মানে পরবর্তীকালে চলে যাওয়া এখান থেকে। এমনকি আমরা রিসেন্ট টাইমস যদি একটু আসি, আমি আসবো রিসেন্ট টাইমস পলিটিক্সে তো ডেফিনেটলি আসবো, তার আগে বলি যে আমি এখন যদি আজকের পরিস্থিতিটা যদি ধরি, আমরা দেখতে পাচ্ছি যে উদয়ন গুহ একটা সময় আপনাদের দলে ছিলেন, তার বাবা তিনি এমন এক বাবার পুত্র, আজকে সেই পরিচয়টা তার পিছনে পিছনে সবসময় থাকে। আপনার দলের এমন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আজকে উদয়নবাবু যখন বাইরে গিয়ে কোনো একটা দুর্নীতি প্রসঙ্গে আলোচনা হয় ফরওয়ার্ড ব্লকে, তখন তিনি এখানেই ছিলেন, আজকে তিনি সেই দায়টা সরিয়ে মানে অনেকটাই কাঁধ থেকে ছেড়ে দেন। বা উদয়নবাবু যখন এই ধরনের কথাগুলো বলছেন, আপনি আজকে এই আন্দোলন পরিস্থিতির মধ্যেও শুনেছেন নিশ্চয়ই, আপনার কি মনে হয় না এটা তো ফরওয়ার্ড ব্লকেরই ফসল ছিল, আজকে কি করে এই ধরনের, তাহলে আপনারা এগুলো কি অ্যাকসেপ্ট করতে পারেন? দেখুন, বামফ্রন্ট সরকার আসার পর মতবাদিক ভাবনা নিয়ে যারা রাজনীতি করেছিল, পার্টিতে ছিলেন নেতৃত্ব থেকে কর্মী পর্যন্ত, তারা মতবাদিক ভাবনা ধরেই সেই ভাবনাকে সম্পৃক্ত করেছে। ফরওয়ার্ড ব্লকে আজকে আপনি আমাদের পার্টির বইয়ের দোকানে গেলে দেখতে পাবেন, বইয়ের স্টলে গেলে দেখতে পাবেন সুভাষবাদের বই এসছে, দেখতে পাবেন সত্যবক্সীর সেই সময় লেখা, সত্যবক্সী বাংলা অবিভক্ত বাংলা কমিটির জেনারেল সেক্রেটারি ছিল এই পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক, মানে বাংলা ফরওয়ার্ড ব্লক, সেই সত্যবক্সীর লেখা বই আছে। দেখবেন সুভাষচন্দ্রের উপর প্রচুর বই আমরা এই সময় পাবলিশ করেছি, প্রায় 100-র উপর বই অসুবিধা শুরু করেছিলেন, আমরা শেষ করেছি প্রায় 150-র উপর বই। অসুবিধা আমরা মিলে প্রায় 150-র উপর বই পৌঁছেছি। অশোকদাও তার শেষ জীবনে মতবাদী এই ভাবনার প্রশ্নে অশোকদা সুভাষচন্দ্রের পাশে দাঁড়িয়ে এসেছিলেন, মতবাদের পাশে, সুভাষচন্দ্র নেই মতবাদের পাশে। এবং অশোকদা চেয়েছিলেন বলেই সুভাষচন্দ্রের মতবাদ অর্থাৎ সুভাষবাদ ফরওয়ার্ড ব্লক গ্রহণ করে। অশোকদা আপনারা কি এখন একদম সুভাষবাদের উপর বিশ্বাস এবং সুভাষবাদের পথেই আমরা চলি। আচ্ছা, সুভাষবাদের পথেই আমরা চলি, এটা আমরা বিশ্বাস। তো মানে এখন ধরুন এইটা যে আপনি বলছেন যে এখন সুভাষবাদ, এই সুভাষবাদটা তার মানে অশোক ঘোষ কি শেষ জীবনের রিয়েলাইজ করেছে, শেষ জীবনে সবকিছু দেখে এবং সবকিছু বুঝে উনি রিয়েলাইজ করেছেন, মানে বেকায়দায় পরে রিয়েলাইজ করেছেন। ক্ষমতাচ্যুত হয়েছিলেন বলে আপনারা রিয়েলাইজ করলেন? না 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 না, ক্ষমতাচ্যুত হওয়ার অনেক আগে এই চর্চা শুরু হয়েছিল। নাকি আপনারা জনসমর্থন হারিয়ে ফেলেছেন? না না না, আমি বলছি জনসমর্থন হারানো, ক্ষমতাচ্যুত হওয়ার অনেক আগে থেকেই ভাবনা শুরু হয়েছিল। আপনাকে বলি, ময়রাং থেকে দিল্লি পর্যন্ত নেতাজি চেতনা যাত্রা ফরওয়ার্ড ব্লক করেছে। সেই চেতনা যাত্রার আমি এখন একটু অগোছালো আছে, আমাদের অফিসটা রিপেয়ারিং এর কাজ হচ্ছে, আমি আপনাকে সেই সময়কার হ্যান্ডবিল দিয়ে দেবো। সেই সময় ফরওয়ার্ড ব্লক আওয়াজ তুলেছে ময়রাং থেকে দিল্লি, কন্যাকুমারী থেকে দিল্লি। একটা নেতৃত্ব আমি ছিলাম, একটা নেতৃত্ব জি দেবরাজন আমাদের যে বর্তমান জেনারেল। এই দুটো যাত্রা দিল্লিতে পৌঁছানো এবং এই এত হাজার কিলোমিটার আমরা যে রাস্তা দিয়ে গেছি, মানুষের যে আবেগ, এবং প্রতিনিয়ত একটা মানুষই এই টোটাল যাত্রা দুটোকে নিয়ন্ত্রণ করেছে কলকাতায় বসে, তার নাম অশোক ঘোষ। তিনি আমাদের টেলিফোনের মধ্য দিয়ে, তখন তো এই হোয়াটসঅ্যাপ বা এইসব বেরোয়নি, মোবাইলে ওইসব বেরোয়নি, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, টেলিফোনে কথা বলা যায়। সেই টেলিফোনের মধ্য দিয়ে তিনি কলকাতায় বসে প্রতিদিনের যে চেতনা যাত্রার, যে নেতাজি চেতনা যাত্রার যে ছবিটা কথার মধ্য দিয়ে তিনি উপলব্ধি করতেন। এই আবেগ মণিপুরে, ইম্ফলে এই আবেগ, কোহিমাতে এই আবেগ, কি কন্যাকুমারীতে এই আবেগ, মাদুরাইয়ে ঢুকেছে দেবরাজন, এই আবেগ। উনি তো একটা বেশি সময় অসুস্থ ছিলেন, চোখে দেখতেন না, লোকের কাছে শুনে নিতেন, নিজে পৌঁছতে পারতেন না অনেক সময়, শারীরিক কারণ শেষের দিকটা। তা উনি এইটা বুঝে নিলেন যে ভারতবর্ষের সুভাষচন্দ্রের আবেগ এখনো বর্তমান, এবং সুভাষচন্দ্রের যে ভাবধারা, সেই ভাবধারায় যে সমাজতন্ত্রের কথা সুভাষচন্দ্র বলছেন, কিউবায় সমাজতন্ত্র হয়েছে আপনার এর নেতৃত্বে, আমাদের ফিদেলের, আর পরবর্তীকালে ওদের এরা নেতৃত্ব দিয়েছে, এবং ওদের পথটা ওদের পথ। চায়না রেভলিউশন চায়নার পথ, সোভিয়েত রেভলিউশন সোভিয়েতের পথ। এইটাই তো অ্যানালিসিসের আসছে। তাহলে ভারতীয় মত পথ নিয়ে যারা আমাদের বামপন্থীদের মধ্যে যারা আমাদের বলতো সোনার আবার পাথর বাটি হয় না, আমি অনেক অনেক বামপন্থী কমিউনিস্ট নেতাদের বলতে শুনেছি সোনার পাথর বাটি হয়। ভারতীয় সমাজতন্ত্র, ভারতীয় মতে মতে আবার কি কথা, সোনার পাথর বাটি হয়? সমাজতন্ত্রটা সোনা, তার পাথর বাটি ভারত, এই কথা বলতেন তারা।
কিন্তু আজকে তো প্রমাণিত যে সমাজতন্ত্র ইউনিফর্ম হয় না, আর ইউনিফর্ম হয় না বলেই সমাজতন্ত্রের এই যে বিন্যাসটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে ছড়িয়ে। এক্ষেত্রে তাহলে আমার প্রশ্ন, ধরুন অশোকবাবু মারা গেছেন, অনেকদিন হয়ে গেছে, তাহলে এখনো পর্যন্ত যদি সত্যি ভাবধারার জায়গায় হোক, আপনারা একটা এতদিনের রাজনৈতিক শক্তি, আপনাদের কাছে অনেক বেশি ক্ষমতা বল রয়েছে, তাহলে আপনার রিসেন্ট টাইমসে কেন এই যুব সমাজের মধ্যে ঢুকতে পারলেন না, রাজনীতিতে বিশেষ করে ভোট এফেক্ট ফেলতে পারলেন না? তার কারণ হচ্ছে আমাদের এখনকার যে ভোট আপনি দেখছেন, এই ভোটে কর্পোরেট পুঁজির একটা নিয়ন্ত্রণ আছে, টান আছে, শক্তি একটা বড় শক্তি হিসেবে এসেছে, এবং অর্থ একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে এই সময়। এই দুটো শক্তিকে নিয়ন্ত্রণ করছে কর্পোরেটরা। তারা চাইলে বিজেপিকেও ক্ষমতা আনতে পারে, তারা চাইলে কংগ্রেসকেও আবার নিয়ে আসতে পারে, তারা চাইলে ওই অন্য পার্টিকেও নিয়ে আসতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের এই সময় অর্থনৈতিক সংকট একটা আছেই, থাকতো না যদি সংগঠন থাকতো। 10 টাকা করে তুললে এই দেশে 100 কোটি লোক কত টাকা উঠে যেত, পৌঁছতে পারবে। সেই রকম আমাদের সাংগঠনিক দুর্বলতা প্রচন্ড, এবং সুভাষবাদের যে রাস্তাটা, সেই রাস্তাটায় হোয়াট ইজ সুভাষবাদ, এই জেনারেশনের সঙ্গে সুভাষবাদের কোনো আর্থিক সম্পর্ক নেই। আমাদেরকে এই জেনারেশনকে কনভিন্স করতে হবে বিশেষ সুভাষ, মানে সেটা আপনাদের ব্যর্থতা, এটা আমাদের ল্যাপসেস, এটা আমাদের এটা কাজ করতে হবে। আপনি একটু আগে বললেন যে সোশ্যাল মিডিয়া এখন বেশি অ্যাক্টিভ, অশোকবাবুর সময় ছিল না, কিন্তু আজকের দুনিয়া আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু কাজ শুরু করেছি। যেমনি আমাদের সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এখন সুভাষবাদের উপর আলোচনা হয়, আমাদের যে অনলাইন ব্যবস্থাটা আছে এটা হয়, আমাদের নিজেদের কর্মীর মধ্যে ডিসকাশন হয়। এই করোনার সময়টা আমরা যে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি, মানে আমাদের সোশ্যাল মিডিয়া মানে আমাদের মিডিয়াটা, হ্যাঁ, আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা, এই সুভাষবাদের উপর ক্লাস করা, বাড়ি থেকে বেরোতে পারতাম, এটা করেছি আমরা। আমাদের কর্মীদের আগে এডুকেটেড করি, মানে সুভাষবাদের ব্যাপারে এডুকেটেড করি। সুভাষবাদ যে একটা ভারতীয় সমাজ মুক্তির একটা দিশা, এইটা কনভিন্স করাতে হবে, কারণ অনেকগুলো জেনারেশন আমরা আমাদের ছেলে মেয়েদেরই সুভাষবাদ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম আমাদের নেতৃত্বের বিভিন্ন স্তর। সেইটাকে আবার সুভাষচন্দ্রের পথে নিয়ে যাওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। দুই হচ্ছে আমরা বামপন্থীরা ইউনাইটেডলি চেষ্টা করছি যে বর্তমানে বিশেষ করে আমাদের রাজ্যের যা পরিস্থিতি, বাংলা তো ভারতবর্ষকে অনেক ক্ষেত্রেই পথ দেখিয়েছে, এই স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সকলে। বাংলায় আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে রাজ্য সরকার অনেকটা পিছু হচ্ছে, লক্ষ্য করছে, এবং তার অপকর্মের জন্য পিছু হচ্ছে, মানে আমাদের বিপ্লবের জন্য পিছু হচ্ছে না, আমরা কিছু বিরাট করে উঠতে পারি। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলার মানুষের কাছে আমরা আমাদের মতো করে সুভাষচন্দ্রের মতবাদী ভাবনাটা নিয়ে তার প্রস্তুতি হিসেবে আমরা কয়েক হাজার বই ছাপছি, সুভাষবাদের বই। আমরা এগুলো স্কুলের ছেলে মেয়েদের 23শে জানুয়ারি, সামনে 23শে জানুয়ারি বিনামূল্যে। আচ্ছা নরেন্দা, এইটা যেমন একটা সামাজিক উদ্যোগ, কিন্তু এটাও ঠিক কিছুক্ষণ আগে আমি উদয়ন গুহর কথা বলছিলাম। আজকে উদয়ন গুহ তিনি অন্য রাজনৈতিক দল করেন, কিন্তু তবুও বাম আমলের দুর্নীতি তার কাঁধে যাবে কখনো কখনো। তিনি বলেন যে আমি সেই সময় ছিলাম, সেই কারণে আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তখন যেহেতু কিছু বলিনি আজ কেন বলবো। কিছুদিন আগে উদয়ন গুহ বলেছেন। তাহলে প্রশ্ন যে আপনাদের যে বড় শরিক, আজকে এটা কি আপনি অস্বীকার করতে পারেন? যদি কেউ ফরওয়ার্ড ব্লগে যোগ দিতে চায়, তাহলে আপনাদের বড় শরিকের দায়টাও তাদের নিতে হবে? না, আমরা বামফ্রন্ট করেছি, আমরা এককভাবে কেউ এই রাজ্যে যে সময় কংগ্রেসের বিকল্প হতে পারেনি, কংগ্রেসকে তাড়াবার জন্য, রাজ্য থেকে উচ্ছেদ করার জন্য, গরিব মানুষের স্বার্থে আমরা অনেকগুলো পার্টি একসঙ্গে মিলতে পেরেছি বলে বামফ্রন্ট। সেখানে অবশ্যই কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর শক্তিটা একটু বেশি, আমাদের শক্তিটা কম। কিন্তু শক্তির বিন্যাসে এটা আসে না 49=51 সঙ্গে লড়াই করতে পারে না, 51 হাইস্ট। 49 থাকলে সিপিএম এককভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে পারে না। যখন ক্ষমতায় না আসতে পারে সিপিএম বা কমিউনিস্ট পার্টি, 0। যেই 1 বা 2 সংখ্যাটা লাগানো হলো, যখন 51 হলো, সেই =100। তাই 2-এর একটা মূল্য আছে, 2-এরও একটা মূল্য আছে, 3-এরও একটা মূল্য আছে রাজনৈতিক নির্বাচনী অঙ্কে, ম্যাথমেটিক্স। এইটা সব পার্টিকে বুঝতে হবে। 1, 2 এককভাবে যদি কেউ শক্তিশালী হতো, তাহলে বামফ্রন্টের দরকার থাকতো না। সে বললেই হয় যে আমি এককভাবে আজকের সময় তৃণমূলকে মোকাবিলা করতে পারবো, তাহলে বামফ্রন্টের দরকার নেই। কিন্তু এককভাবে কেউ পারবো না বলেই বামফ্রন্টটা আছে। বামফ্রন্টটা কিন্তু একবারে আদর্শ মাখো হয়ে আছে এমনটা না। আচ্ছা, এটা বুঝে নেন, আদর্শ তো আছেই, একটা নৈতিক আদর্শ, একটা কর্মসূচি,
একটা সিদ্ধান্ত আছে যে বামফ্রন্ট এইভাবে চলবে, আমাদের বামপন্থী মতাদর্শটা এগুলো আছে। কিন্তু যদি এককভাবে ফরওয়ার্ড ব্লক সাফিসিয়েন্ট, ফরওয়ার্ড ব্লকে যেত বামফ্রন্ট। আপনারা এই যে পতাকা চেঞ্জ করলে তাদের সমস্যা হয়নি? কোনো সমস্যা নেই। পতাকা তো প্রথম পর্যায়ে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ভেঙে গেছে, আস্তে এতদিন তারা তো কমিউনিস্ট ইন্টারন্যাশনালেরই মূল ধ্বজা ছিল, এটা লেখার কি প্রয়োজন আছে? লাল তো এখনো আছে। এখন এইবার আপনাদের বলি, লাল আছে শহীদের রক্তের প্রতীক, কিন্তু এটা নিয়েও আমাদের পার্টির মধ্যে আলাপ আলোচনা চলছে যে লাল থেকে আমরা আগের জায়গায় ফিরে যেতে পারি কি। পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয় আলোচনা চলছে, আলোচনা হবে। দেখুন না আলোচনা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, আমি বলতে পারছি না আলোচনা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। কিন্তু একটা কথা বলে দিই, আজকে যে ফরওয়ার্ড ব্লক আপনি দেখছেন, সেই ফরওয়ার্ড ব্লক 100% সুভাষচন্দ্রের মতবাদী ভাবনা চলবে। আমরা যতদিন বেঁচে আছি বা বেঁচে নাও থাকি, এই ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্রের মতবাদী ভাবনা চলবে। সুভাষচন্দ্রের ন্যাশনাল প্ল্যানিং, সুভাষচন্দ্রের আজাদিন বাহিনীর ইতিহাস, সুভাষচন্দ্রের যে ভাবনায় সমাজ গড়ে তোলার যে ভাবনা, সেই ভাবনায় জাতীয়তাবোধ, দেশপ্রেম, এগুলি প্রাধান্য পাবে, এগুলি ফরওয়ার্ড ব্লক প্রাধান্য পাবে, এবং এই পথ ধরেই ফরওয়ার্ড ব্লক চলবে। এই বিশ্বাসটা আমাদের উপর রাখতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি যে আপনি যখন বলছেন যে আমি এটা বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি যে ফরওয়ার্ড ব্লক সামহাও কোথাও এখন আজকের প্রেক্ষাপটে নিজেদেরকে একটু আলাদা করতে চাইছে, এটা আমার মনে হচ্ছে। আমি প্রথমে বলিনি যে একটু দূরে দূরে থাকতে চাইছে, কিছু বাধ্যবাধকতাও রয়েছে, সেটা আপনি বললেন যে এটা যে কোনো ফ্রন্টে থাকলে সেগুলো থাকে। আজকে ফরওয়ার্ড ব্লকের সেই সময়টাও নেই। আপনি কিছুক্ষণ আগে দেবরাজনের কথা বললেন, আমরা দেখতে পাই সাউথ ইন্ডিয়াতে কিন্তু তাও ফেস রয়েছে, কিন্তু বাংলা সেই অর্থে খুব একটা ফেস আমরা দেখতে পাচ্ছি না, নতুন প্রজন্ম খুব একটা আসছে না, এটা কেন? আমাদের যার কথা বললেন সে তামিলনাড়ুর লোক নয়, সে কেরলের লোক। আর তামিলনাড়ুতে আমাদের ফেস আছে। আমরা তো কালেক্টিভ লিডারশিপে বিশ্বাস করে এসেছি। সুভাষচন্দ্র একজন স্টলওয়ার্ড, সুভাষচন্দ্র ব্যতিক্রমী। আপনার সুভাষচন্দ্র কিছু কিছু রাজ্যে ফেস আমাদের ছিল না, যে তা না, আমাদের রাজ্যের ক্ষেত্রে ধরুন অশোকের থেকে বড় ফেস করেছিল। কিন্তু আমাদের অসুবিধা হয়ে গেছে, এখন ইলেকট্রোমিডিয়ার যুগে আপনার ফেস তৈরি করার জন্য কর্পোরেট পুঁজি সাহায্য নিয়ে সবাই এগোচ্ছে। সেই জায়গাটা আমাদের একটু খামতি আছে, এটা অস্বীকার করে লাভ নেই। আপনারা দুই হচ্ছে চিত্রাদি থেকে শুরু করে সেই সময় সুব্রত বসু, পরবর্তীকালে আমরা চন্দ্র বসু দেখেছি। ওই স্ট্যাচারের নেতৃত্বের অভাব হয়েছে। চন্দ্র বসু তো একটা পরিবারের সূত্রে আসা, চন্দ্র বসু সেই হিসেবে নয়, ছিল না সেই পলিটিক্যাল হিসেবে নয়। চন্দ্র বসু হচ্ছে সুব্রতদা পলিটিক্যাল লোক, সুব্রতদা ভদ্র মানুষ, অন্য টাইপের মানুষ, সুভাষচন্দ্রের পরিবারের লোক, চিত্রাদি পরিবারের লোক, চন্দ্র বসু পরিবারের লোক, বিশেষ সন্দেহ। কিন্তু লোকের মধ্যে তফাৎ তখন হয় যখন মতদর্শের প্রতি দায়বদ্ধতা তার 100% থাকে, কোনো পদের দায়বদ্ধতা, পদের লোভে সে থাকে না, তখন তার দায়বদ্ধতাটাকে আমরা সম্মান করি। মানে তারা কি যারা চলে গেলেন অনেকে আপনি যার নাম করছেন ওর সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ ও এই স্ট্যাচারে যাদের নাম করলেন পরে, এদের স্ট্যাচারে পরে, আমি পরিবারের কথা বলছি, এরা পড়ে না। আর কমলদা একটা সমাজকর্মী হিসেবে, একজন সামাজিক রাজনৈতিক লোক হিসেবে, ব্যক্তি হিসেবে, নেতা হিসেবে কমলদা একটা অনন্য ব্যক্তিত্ব ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার জীবনটা লড়াই সংগ্রাম, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু যার কথা বললেন তার জীবনটায় কোনো সংগ্রাম বলে কোনো কথা লেখা নেই। তার জীবনটা হচ্ছে নিজে খাও নিজে বাঁচো, নিজে খাও নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচো, এটা তার জীবন। আপনি আমাকে কেন বলছেন? আপনি কোচবিহারে যান, একদিন দিনাটায় যান, মানুষের সঙ্গে কথা বলুন। আমি কোনো দলের সঙ্গে কথা বলতে, কার কথা বলছেন? যার কথা বললেন একটু আগে, দিনাটার সে কি, আচ্ছা বুঝতে পেরেছি, যান একবার। উদয়ন গুহর কথা বলছেন, যান আপনি, একবার জানুন না। যদি একটা পরিবারে একটা হয়, সমাজে তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এটা জনগণের সেবায়তের মানসিকতা হতে পারে। তাহলে কি আপনি বলছেন যে অনেকেই ফরওয়ার্ড ব্লকে এসেছেন, সুভাষচন্দ্রের আবেগে এসেছেন, পরবর্তীকালে পরিবার রক্ষার আবেগে অনেক কিছু করেছেন, চলে গেছে। আবার অনেকে আমাদের থেকে বেটার কোনো জায়গায় সুযোগ পেয়েছেন পরিবার রক্ষার, নিজেকে আরো একটু হাইলাইট করার রক্ষার জন্য সুভাষচন্দ্রকে ফেলে চলে গেছে। সুভাষচন্দ্রকে যারা ফেলে চলে গেছেন তাদের দিকে তাকাবার আমাদের সময়, এই সময়টা হচ্ছে নতুন প্রজন্মের কাছে সুভাষচন্দ্রকে নিয়ে যাওয়া। আমি আপনাকে আবারও বললাম, সুভাষবাদের যে বই আমরা ছাপছি, সেটা আমরা প্রথমে 10,000 ছাপছি, এটা 1 লক্ষই নিয়ে যেতে হবে মানুষের থেকে অর্থ নেই। আচ্ছা, আমি একটু রাজনীতির প্রসঙ্গে আবার আসি। ধরুন আপনারা এক সময় এই রাজ্যে শুধু ক্ষমতায় ছিলেন না, আপনাদের বাম ফ্রন্ট, বিশেষ করে সিপিএম যদিও অনেক বেশি সিট নিয়ে
আমরা কেন্দ্রে যেতে দেখেছি, আপনাদের প্রচুর সাংসদ আমরা এতগুলো বছর ধরে দেখেছি। কিন্তু তা সত্ত্বেও নেতাজিকে নিয়ে আমরা এমন কোনো ডিসিশন আপনাদের নেওয়ার ক্ষেত্রে যে ফোর্সটা, আমরা দেখেছি যে আপনারা বারবার নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস ঘোষণা করার দাবি জানিয়েছেন, অশোকবাবু থাকাকালীন সে সময় বারবার দেখেছি। কিন্তু সেই অর্থে আজও তো সেটা ঘোষণা হয়নি, যদিও পরবর্তীকালে নরেন্দ্র মোদীর সময় একটা অন্য নাম ঘোষণা হয়েছে। কিন্তু আর কোনো বড় পদক্ষেপ কি আপনারা সফল হয়েছেন? আমি আপনাকে বলি, সুভাষচন্দ্রের জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা, এই দাবিতে তো আমরা দেশপ্রেম দিবস দাবিতে আমরা ময়দান থেকে দিল্লি পর্যন্ত মার্চ করেছিলাম। সেটা একটা আলোড়ন ফেলেছিল ভারতবর্ষের, এবং সেই দাবি কোথাও হয়েছে বলছেন আপনি পশ্চিমবঙ্গের বিদ্যুৎ পর্যায়ের মুখ্যমন্ত্রী, তিনি দেশপ্রেম দিবস ঘোষণা করেছেন, তার ডকুমেন্টও আমাদের কাছে আছে, আপনার কাছেও আছে। সুভাষচন্দ্রের জন্মদিনকে সরকার পালন করে, রাষ্ট্রীয় উদ্যোগে পালন করে, সেটা পশ্চিমবঙ্গেই হয়েছে, সেটা মণিপুরে হয়েছে, আমাদের আন্দোলনের ফলে হয়েছে। সেটা একসময় মাদুরাই হতো, তামিলনাড়ু পুরো হতো না, মাদুরাই হতো। মাদুরাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে অর্ডার ছিল, যে তাদের কাছে নির্দেশ ছিল মাদুরাই পালন করতে হবে, গভর্নমেন্ট লেভেল থেকে সব স্কুলকে জমায়েত করে, ছাত্রছাত্রী জমায়েত করে করতে, জমায়েত করে করতে, সব পলিটিক্যাল পার্টি ডাকতে। এরকম অনেক জায়গাতে ছিল, কিছুটা জানা আছে আমার, কিছুটা আমার অজানা আছে। আচ্ছা, কিন্তু আপনাকে বলি এটা ঠিক যে ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্রকে সামনে রেখে তার মতাদর্শকে যেভাবে মানুষের কাছে, নতুন নবপ্রজন্মের কাছে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগ যথাযথভাবে আমরা পালন করতে পারিনি, গ্রহণ করতে পারিনি। আমি এক্সাম্পল দিই এক্ষেত্রে। আমি কিছুদিন আগে আপনাদের এই অফিসেই, তখন আপনাদের রাজ্য মানে জেনারেল সেক্রেটারি অন্য কেউ ছিলেন, আমার একটা সরাসরি প্রশ্ন ছিল যে সুভাষচন্দ্রের যে মূর্তিটা রয়েছে এই মুহূর্তে শ্যামবাজারের 5 মাথার মোড়ে, সেই মূর্তিটা হয়তো অনেকেই দেখেছেন, সেই মূর্তিটা কবে তৈরি হয়েছে সেটা উইকিতে টাইপ করলে বেরিয়ে যাবে, কারা বানিয়েছিল, পুরসভা কবে বানিয়েছিল। কিন্তু ওই মূর্তিটা যে কোন দিনের প্রেক্ষাপটে ওই মূর্তিটা রেপ্লিকেট হয়ে রয়েছে ওখানে, কোন কংগ্রেস অধিবেশনের, এটা পশ্চিমবঙ্গের প্রচুর মানুষই জানে না। আমাদের মতন সাংবাদিক ইউটিউবাররা ভিডিও বানিয়ে মানুষকে জানাতে হচ্ছে, কিন্তু এই কাজ তো ফরওয়ার্ড ব্লকের ছিল। আপনি কিছু মানে না, এ কথা ঠিক যে সুভাষচন্দ্রের অনেক বিষয় আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, এবং সুভাষচন্দ্রের আজকে যে বিষয়টা আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারছি, সেটা কেন? মানে সেটা কি মনে হয় শুধু আমাদের রাজনৈতিক, সেটা আমাদের ব্যর্থতা। আমি সরকার চালাতে, না 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 না, সরকার চালানো নিয়ে ব্যাপার না। সরকারে আসার পর নেতাজি সুভাষচন্দ্রের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রথম যুক্তফ্রন্ট, দ্বিতীয় যুক্তফ্রন্ট এবং বামফ্রন্টের সময় অনেক বেশি সিদ্ধান্ত। সুভাষচন্দ্রের জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা, এই রাজ্যে ছুটি ঘোষণা, গভর্নমেন্ট ছুটি ঘোষণা বামফ্রন্টের আমলই হয়েছে। এগুলো অন্য প্রশ্ন। এখন আরো সুভাষচন্দ্র প্রাসঙ্গিক হয়ে পড়েছে বলেই বামপন্থী সমস্ত দল তাদের মতবাদিক ভাবনা ছেড়েও সুভাষচন্দ্রের জন্মদিন বা সুভাষচন্দ্রের ব্যাপারে অনেক গুরুত্ব দিচ্ছে, অনেক গুরুত্ব দিচ্ছে আজকের সময়। কিন্তু সেটা তো কথা নয়, ফরওয়ার্ড ব্লককে সুভাষচন্দ্রের ব্যাপারে আরো বেশি করে কাজ করতে হবে। যেমন আপনি কিছুক্ষণ আগে জনতা পার্টির কথা বলছিলেন, আমরা দেখেছি জনতা পার্টি একটা সময়, বিশেষ করে জনতা পার্টির সাংসদদের আমরা দেখেছি অনেক বেশি সোচ্চার হয়েছেন। আমরা পরবর্তীকালেও দেখেছি যে এখন হয়তো তৃণমূলে আসার পরে মূলত আমরা দেখেছি যে শুভেন্দুদাও অনেকটা সোচ্চার হয়েছিলেন। এই যে আপনারা কখনো এই বিষয়টিকে নিয়ে আপনাদের সাংসদরা, আপনার মুখার্জি কমিশন তাদের লড়াইয়ের জন্য তৈরি হয়েছিল, অন্য কারোর জন্য না। আমি এই কথা স্বীকার করি, জনতা পার্টির মধ্যে যে সোশ্যালিস্ট গ্রুপ আছে সেই গ্রুপের সঙ্গে সুভাষচন্দ্রের হৃদ্যতা গোড়া থেকে ছিল, এবং এখনো ফরওয়ার্ড ব্লকের হৃদ্যতা আছে। আমরা এখনো চাইছি, আমরা কিছু নাম আমি শুনেছিলাম যে ওটাতে সমগ্র ইনিশিয়েটিভ অনেক বেশি ছিল, সমগ্র ইনিশিয়েটিভ এমপি হিসেবে অনেক বেশি ছিল, যে কারণে সমগ্র যত না বেশি নিজের পার্টির সভা করেছে তার থেকে বেশি ফরওয়ার্ড ব্লকের সভা করেছে। এটা বলুন, সমগ্রকে আমরা নেতাজি জয়ন্তী কমিটি থেকে সব জায়গায় নিয়ে যেতাম, সমগ্রকে আমরা পার্টিতে নিয়ে আসতাম, আমাদের পার্টিতে আমি সভা করিয়েছি। আমাদের কাছে এই প্রেজুডিস ছিল না। আমাদের কাছে সুভাষচন্দ্রের প্রশ্নে সমগ্র ভূমিকাকে আমরা গ্রহণযোগ্য। আপনারা পার্লামেন্টে কতবার আওয়াজ তুলেছেন? আমাদের পার্লামেন্টে তো আমরা পার্লামেন্ট মার্চ করেছি। কোন পার্টি পার্লামেন্ট মার্চ করেছে? দাবি কি ছিল? দাবি সুভাষচন্দ্র কি? সুভাষচন্দ্র অন্তর্ধান উদ্ঘাটন করতে হবে। তারপর কত বলুন বই বার করেছি আমরা, মানুষের কাছে বই বিতরণ হয়েছে, বিনামূল্যে দেওয়া হয়েছে, ভারতবর্ষের সব পার্লামেন্ট মেম্বারদের দেওয়া হয়েছে ইংরেজি চাপিয়ে, যে আপনারা পড়ুন, আপনাদের কথা সত্যি হলে আপনারা বলুন, সেটাও করা হয়েছে। এই কাজে অনেক কাজ হয়েছে যেগুলো ফরওয়ার্ড ব্লক প্রচার করতে পারে। এটা আপনার কথা আমি জানি, ফরওয়ার্ড ব্লক প্রচারে নিয়ে যেতে পারে। আমরা ধরুন নেতাজি জন্ম সেন্টিনারিতে ময়দান থেকে কলকাতা আমরা দৌড় করেছি। পিটি উষা থেকে কে দৌড়ুন, পিটি উষা থেকে মিল্খা সিং থেকে কাকে নিয়ে আসি এনে দৌড় করায়নি? সুভাষচন্দ্র শতবর্ষের দৌড়।
ময়রান থেকে কলকাতা পর্যন্ত এগুলো প্রচারে আসেন, কারণ সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, মিডিয়া যারা পরিচালনা করতেন তারা দেখতেন বামফ্রন্টের সরকারের যারা কর্তা তারা কি বলছে, তারপর অ্যাসোসিয়েট বামফ্রন্টের লোকেদের কথা শুনবেন। নেতাজির অন্তর্ধান নিয়ে মোটামুটি ধরুন আজ থেকে 20-30 বছর আগে অন্তর্ধানের তদন্ত রহস্য উদ্ঘাটনের জন্য মুখার্জি কমিশন গঠন হয়েছিল ফরওয়ার্ড ব্লকের চাপ। আচ্ছা, এটা আপনারা দাবি করছেন? দাবি করছেন ন্যায্য কথা। আমার একটা প্রশ্ন এখানে সরাসরি, ধরুন আমি প্রসঙ্গে আসছি ডিটেলে, যে আমরা আজ থেকে 25 বছর আগেও মোটামুটি সুভাষচন্দ্র বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কি হয়নি এটা একটা অনেকেই কনফার্ম ছিলেন যে হ্যাঁ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তারপরে এই লাস্ট 20 বছর 30 বছরের যে চেঞ্জেস গুলো এসছে, আমার আপনার কাছে সরাসরি প্রশ্ন যে অশোক ঘোষ বা জ্যোতি বসু তারা কি সত্যি জানতেন যে সুভাষচন্দ্র কোথায় আছে? অশোক ঘোষ জানতেন না? আমি জানি, শিওর জানার প্রশ্ন, জানতেন না, আমি শিওর জানি। আজকে গোটা ভারতে যে আলোড়নটা তৈরি হয়েছে সেটা আপনার মনে হচ্ছে না, আপনি কনফার্ম নন যে অশোক ঘোষের মতন একজন ব্যক্তিত্ব তিনি জানবেন না আর বাদ বাকি এত লোক জানছেন? এটা কি হতে পারে যে দেশে এরকম একটা ঘটনা? এমন কোন ঘটনা অশোকদার জানা থাকলে, সুভাষচন্দ্র সম্পর্কে, সুভাষচন্দ্রের ব্যাপারে অশোকদার আবেগ প্রচন্ড ছিল। আচ্ছা, এবং সুভাষচন্দ্রের ব্যাপারে যা কিছু আন্দোলন, যা কিছু বই তৈরি, সুভাষচন্দ্র খালি একটা লোক নয়, একটা নাম নয়, সুভাষচন্দ্রের যে বই আপনি দেখবেন ফরওয়ার্ড ব্লক কিন্তু সুভাষচন্দ্র রচনা বলে বার করেছে। না ঠিক আছে, সেটা বুঝেছি, যা কিছু এই মতাদর্শটা প্রচারটাই বড়। নাকি আপনি মনে করেন যে অশোক ঘোষ মুখ খোলেননি? না না না, অশোকদা সুভাষচন্দ্র সম্পর্কে তার আবেগ, তার ভালোবাসা এবং সুভাষচন্দ্রের মতাদর্শ সম্পর্কে তার যে বিশ্বাস, এইটা কেউ টলাতে পারবে না। এবং অশোকদা এই ধরনের কোনো ঘটনা জানলে অশোকদা মানুষের মুখার্জি কমিশন শৈলমালিনী উনি কি বলেছিলেন? শৈলমালিনী ওনার কি বক্তব্য? ওনার অনেক সময় অনেক বক্তব্য এসেছে, কিন্তু কোনো বক্তব্যের কনক্লুশনে এই কথা আসেনি যে সুভাষচন্দ্র কোথায় মারা গেছেন অশোকদা বলবেন। উনি কি বলেছেন সেই সময় এই বিষয়গুলো নিয়ে কি বলতেন? এইসব বিষয় নিয়ে উনি সুভাষচন্দ্র বেঁচে আছে কি মরে গেছে সেটা অশোকদার কাছে বড় বিষয় ছিল। সুভাষচন্দ্রের সবচেয়ে বড় বিষয় অশোকদার ছিল সুভাষচন্দ্রের মতাদর্শ, যে কারণে একটা মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী মানুষ সে একটা বয়সের পর সে সুভাষচন্দ্রের মতাদর্শের উপর 100% বিশ্বাস করে রাজনীতি। আচ্ছা, আপনারা, আমি এই প্রসঙ্গে আসার আগে জিজ্ঞেস করি, আপনারা সোভিয়েত ইউনিয়নে বা পরবর্তীতে রাশিয়াতে যখন বিভিন্ন ফাইল খোঁজাখুঁজির ব্যাপারগুলো চলছিল, আপনাদের উদ্দেশ্যটা কি ছিল সেই সময়? পূরবী রয় যখন জান, আপনারা চেয়েছিলেনটা কি? আমাদের কাছে যে খবরটা ছিল, মানে খবরটা মানে আমাদের কাছে যে কথা বাজারে উঠেছিল, দেশ জুড়ে উঠেছিল, যে সোভিয়েত ইউনিয়নই সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যটা উদ্ঘাটন করতে পারে, তাদের কাছেই তাদের মহাপেজখানা উন্মুক্ত হয়েছে সোভিয়েত ভেঙে যাওয়ার পর, তাদের কাছে অনেক ডকুমেন্ট বেরো। আচ্ছা, কিন্তু ঘুরে ঘাড়ে কোনো ডকুমেন্ট পাওয়া গেল যা দিয়ে প্রমাণ করা যায় সুভাষচন্দ্র তাসখন্দে মারা গেছে? তো বেরোলো না, বেরোলে নয় বলা যেত। আপনি কি মনে করেন? দেখুন, আমি মনে করি সুভাষচন্দ্র এই সময় আর ওই বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। এই কারণে যেতে চাই না, আমাদের দেশে সুভাষচন্দ্রের মতবাদ নিয়ে যত বেশি আলোচনা চর্চা হয়েছে, তার থেকে সুভাষচন্দ্র বেঁচে আছে না মরে গেছে এইটা চর্চা বেশি হয়েছে। আর বেশি হয়েছে সুভাষচন্দ্রের প্রেমে, একটা আমাদের লিড পত্রিকা লিখে ফেললো এমিলি শ্যাঙ্কেলের প্রেমে সুভাষচন্দ্র হাবুডুবু খেয়েছে, যে লোকটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৃহত্তম। আমরা মানি না, আমরা মানি না সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে, কোথায় মৃত্যু হয়েছে বলতে হবে। নিশ্চয়ই তার এত বছর বয়স হয়েছে, বেঁচে থাকতে পারে, নাও পারে, কিন্তু সুভাষচন্দ্র প্লেন দুর্ঘটনায় মারা গেছে। আমি যদি বলি আপনি এখান থেকে যেতে যেতে মারা অ্যাক্সিডেন্ট করলো, আমি এই যদি অ্যাক্সিডেন্ট করলাম, আপনি যদি প্রমাণ না পান আমি অ্যাক্সিডেন্ট করেছি, আপনি মানবেন? প্রমাণ দিতে হবে। কংগ্রেস সরকার কোনো প্রমাণ দেয় না। নেহেরু পরিবার এবং গান্ধীর সঙ্গে অ্যাসোসিয়েট যারা, তারা সুভাষচন্দ্র সম্পর্কে আতঙ্কে ছিল। শুনুন, আমি এই কথাটা ইউজ করছি, আতঙ্কে ছিল। ভারতবর্ষের তদানীন্তন কমিউনিস্ট পার্টির অনেক নেতা, তারাও সুভাষচন্দ্র সম্পর্কে আতঙ্কে ছিল। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন আতঙ্কের কারণ হচ্ছে একটাই, যে সুভাষচন্দ্র ভারতের অন্তরাত্মা, ভারতবর্ষ সম্পর্কে সুভাষচন্দ্রের ভাবনার মূল চাবিকাঠি ছিল বিবেকানন্দ। সে তো আমরা জানি, দেশপ্রেম, সমাজ, স্বদেশ ভাবনা এবং সবচেয়ে সর্বোপরি মানবপ্রেম। আপনি একটু কিছুক্ষণ আগে বললেন যে আপনারা সমরকে নিয়ে বহু জায়গায় যেতেন, বিশেষ করে সেমিনার করেছি। সমর নিজে তো দাবি করেছিলেন, তাহলে আপনারা সমর কখনো জিজ্ঞেস করেন? বলছি, একটা মানুষকে আমরা বক্তা হিসেবে, সুভাষচন্দ্র হিসেবে সম্পর্কে ভালোবাসা লোক হিসেবে আমরা তাকে নিয়ে যেতাম সুভাষচন্দ্রের কথা বলার জন্য। তার মানে তার সমস্ত কথাকেই আমরা। কিন্তু একটা প্রশ্ন আমার কাছে, খুব ব্যক্তিগত স্তরে, অনুভবে নেবেন না, ধরুন এই ঘটনা যদি আমার এবং আপনার বাবার সাথে ঘটতো,
আমরা সন্তান হিসেবে কি এরকম একটা যদি কোথাও মনে হতো যে ধোঁয়া উঠছে, আমরা কি কোথাও ছাই সরিয়ে দেখার চেষ্টা করতাম না? আপনার সঙ্গে আমি এই বিষয়ে একমত। সেই কারণেই তো সংসদীয় ব্যবস্থা আমরা যখন এসে গেলাম, হ্যাঁ, ময়দান থেকে তো আমরা শখ করে দিল্লি যাইনি। আমরা তো অন্তর্ধান রহস্যের উদ্ঘাটন চেয়েছিলাম, তার জন্য তো মুখার্জি কমিশন হয়েছিল, ওপেন স্বাক্ষর ব্যবস্থা হয়েছিল। সেই স্বাক্ষরের সময় আমি কি দেখেছি, আপনি একটু আগে বলছিলেন যে দেশপ্রেমে, সুভাষচন্দ্রের প্রেমে নাকি বাংলা গদগদ হয়ে আছে। আচ্ছা, কটা লোক ডকুমেন্ট ফাইল জমা দিয়েছিল, কটা লোক অফিস করে বসে ডকুমেন্ট সংগ্রহ করেছিল, মানুষের কথা শুনেছিল ভয়ে জানি না। আমরা যতগুলো ডকুমেন্ট মুখার্জি কমিশনকে দিয়েছিলাম ফরওয়ার্ড পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লয়ার ছিল কেশব ভট্টাচার্য, মিলন ভট্টাচার্য, তারা যেসব ডকুমেন্ট জমা দিয়েছিল সেই ডকুমেন্ট নিয়ে কেন্দ্রীয় সরকার তো তামাশা করে, কংগ্রেস তামাশা করেছে। আপনাদের লয়ার কেশব ভট্টাচার্য, যে কেশব ভট্টাচার্য আপনাদের হয়ে বহু এই কেস লড়েছেন, সেই কেশব বাবু নিজেও সেই জিনিসগুলোর পক্ষে বারবার সওয়াল করেছেন। আপনি অস্বীকার করতে পারেন? আমি অস্বীকার করি না, বারবার সওয়াল করেছেন। আপনি একটু আগে বললেন সমর গুহর কথা, লীলা রায় থেকে শুরু করে পবিত্র মোহন রায়, একের পর এক তার বিশ্বস্ত ব্যক্তিত্ব, সুনীল দাস, অনিল দাস, এত মানুষ যখন সেই সময় যাচ্ছেন, তার সঙ্গে যোগাযোগ রাখছেন, মুখার্জি কমিশনের পর্যন্ত বিষয়গুলো সামনে এলো, তবু আপনারা ব্যাপারটা ইন্টারেস্ট দেখালেন না কেন? আপনারাই তো ছিলেন। দাঁড়ান, মুখার্জি কমিশন গঠন হওয়া কার জন্য, কারা করেছে, কাদের চাপে, সেটা মানলাম। এক। দুই, মুখার্জি কমিশন পরিচালনার জন্য তার যে ফরওয়ার্ড যে কন্ট্রিবিউশন, হ্যাঁ, একটা চেয়ার টেবিল পর্যন্ত পাওয়া যায়নি সেই সময় মহাজাতি সরকার, কাদের জন্য আমি জানি না। যাই হোক, সেইটা দেখাবার করছে আমাদের পক্ষ থেকে ডক্টর বরুণ মুখার্জি, তার ডকুমেন্ট তৈরি করে দিয়েছে। কেশব তো আমাদের পক্ষ থেকে ডকুমেন্ট তৈরি করেছে, ওটা দেখে এখানে করিয়েছে, সবটাই তো আমরা করেছি। কিন্তু আপনি বলছেন জাস্টিস মুখার্জি যদিও তার রিপোর্টে যেটা কনক্লুশন টেনেছিলেন সেটা খারিজ হয়ে যায়, এবং আপনি সেটা জানেন। আপনি জানেন খারিজ হওয়ার পর আমরাই প্রথম ফরওয়ার্ড ব্লক আইন অমান্য করে দিল্লিতে জেলে ছিলাম, আমি 2 দিন ছিলাম। সেটা তো বিমান দুর্ঘটনার ক্ষেত্রে না, মানে বিমান দুর্ঘটনা হয়নি। যখন এই মুখার্জি কমিশনের রায়কে, মানে কমিশনের রিপোর্টটাকে গ্রহণ করলো না কেন্দ্রীয় সরকার, তখন আন্দোলনটা তো ফরওয়ার্ড ব্লকই করেছে, অন্য কোনো পার্টি করেনি। আমাদের শক্তি মতো করেছি, এটা আপনি বলতে পারেন। কিন্তু আমি প্রশ্নটা এই কারণে করছি, ডেফিনেটলি আপনারা সেটা করেছেন, কিন্তু এই জাস্টিস মুখার্জি তিনি ব্যক্তিগতভাবে যে সাক্ষাৎকারটা দিলেন, সেই আপনারা যা বলছেন যে মানে ওয়ান কমিশন জাজ অ্যাপয়েন্টেড হলো হাইকোর্টের নির্দেশে, সেই মানুষটা ব্যক্তিগত স্তরে ইন্টারভিউ দিয়ে দিল অম্লান কুসুম ঘোষকে, ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি, সেখানে সেই বক্তব্য এলো, তাতেও তো আপনাদের কখনো মনে হলো যে এই লোকটা কেন বলছেন? ব্যাপার হচ্ছে উনি বললেন একটা কথা, বলার তো প্রমাণটা দিতে হবে, যিনি বলেন তাকেই প্রমাণ দিতে, এক। আর দুই, মুখার্জি কমিশনটা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং মুখার্জি কমিশনের জন্যই তো আমাদের আন্দোলন, একটা কমিশন গঠনের জন্য আমাদের আন্দোলন ছিল, সেই পর্যন্ত ফরওয়ার্ড ব্লক সাকসেস। কিন্তু কমিশন হওয়ার পর সেন্ট্রাল গভর্নমেন্ট এই কমিশনকে কোনো রকম সাহায্য করে, এটা আপনি একমত হন? এক। এমনকি মহাজাতি সদনের বসার চেয়ারটা পর্যন্ত কোথা থেকে আসবে, কিভাবে অফিস সেট হবে, সেটা এখান থেকে অসুবিধাই করতে হয়েছে। এটা আপনার কাজ, আমি সেটা বুঝতে পেরেছি। সবটাই আমার প্রশ্ন। কৃষ্ণ, আপনি যেটা বলছেন, অশোকদা বিশ্বাস করতেন সুভাষচন্দ্র বেঁচে থাক আর নাই থাক, তার অন্তর্ধান উদ্ঘাটন করার দায়িত্ব রাষ্ট্রের। কারণ আমরা কখনো একটা পার্টি সব রাষ্ট্র থেকে তথ্য সংগ্রহ করে প্রমাণ করতে পারি। আমি আপনাকে একটা কথা বলি এখানে, মানে খুব আবেগের জায়গা থেকেই বলি, কেন এই প্রশ্নটা আমি বারবার আপনাদের কাছে তুলছি, যে এই মুহূর্তে যদি ভারতবর্ষে কোনো রাজনৈতিক অথরিটি যদি থেকে থাকে, তাহলে সুভাষচন্দ্র নিজের পার্টি। আমি প্রথমেই প্রশ্নটা করেছিলাম। আমি আজ থেকে 2 বছর আগে যখন ফৈজাবাদ যাই, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম, ফিরে আসার পর সেখানে আমাকে কিউরেটর একটা কথা বলেছিল যে স্যার, এখানে যে জিনিসগুলো দেখছেন, এই যে মিউজিয়ামটা, যেটা বর্তমানে আপনার রাম মন্দির ট্রাস্টের হাতে চলে গেছে অলরেডি, রামকথা সংগ্রহালয়, বলছেন যে কটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, কিছু বাছা জিনিস এখানে আমরা নিয়ে আসতে পেরেছি। কিন্তু আপনি যদি মহাফেজখানা একবার যেতে পারেন, কোথায় আছে এটা? ফৈজাবাদেই রয়েছে, ট্রেজারিতে। আপনি যদি একবার যেতে পারেন, ওখানে গিয়ে দেখবেন এমন এমন চিঠিপত্র আছে বাংলায় লেখা, সেগুলো আমরা পড়তে পারি না, কারণ বাংলায় লেখা বলে। জামা কাপড়গুলো সমস্তটা কাপড় হয়ে গেছে, এত তথ্য, এত ডকুমেন্টস এই মহাফেজখানা অন্ধকারে পড়ছে। ভারতবর্ষ জানে না যে তার বীর সেনানীর সমস্ত লাস্ট তথ্যগুলো ওখানে পড়ে রয়েছে। আমি আপনাকে এই প্রশ্নটা এই কারণে করছি নরেন্দা, যে আপনি এই পার্টির স্টেট সেক্রেটারি, আজকে আপনাদের পার্টি
এই বিষয়গুলো নিয়ে কেন মুভমেন্ট করছে না? কারণ নেতাজির বহু জিনিস ওখানে পড়ে রয়েছে, আমি নিজের চোখে দেখে এসেছি, এবং সেখানে বলা হচ্ছে আপনি এখানে সুভাষচন্দ্রের নাম উচ্চারণ করবেন না, তাহলে আপনি মার্ডার হয়ে যেতে পারেন। আপনি জাস্ট ভগবানজি বলুন, গুমনামি বাবা বলুন, কোনো আপত্তি নেই। এমন এমন জিনিস আছে, তার মধ্যে লীলা রায়ের ছবি, সমর গুহের একদম ঝকঝক ছবি, লীলা রায়ের মৃত্যুসজ্জায় সমর গুহ দাঁড়িয়ে রয়েছেন। সুভাষচন্দ্রের ব্যবহার করা যাবতীয় জিনিস তার সেই সময়। আপনার ইন্টারভিউ আমি দেখেছি, আপনি দেখেছেন। আমার প্রশ্ন, এগুলো নিয়ে আপনারা কেন মুভমেন্ট করছেন না? আমার কথা হচ্ছে, দেখুন, সুভাষচন্দ্রের জিনিস নিয়ে, সুভাষচন্দ্রের বেঁচে আছে কি মারা গেছে এই নিয়ে অনেক কথা উঠেছে, অনেক কথা হয়েওছে। কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা সুভাষচন্দ্রের মতবাদিক যে ভাবনাটা, সেই ভাবনাটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। বুঝলাম। সুভাষচন্দ্র একটা ম্যান, সেই ম্যানটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কেন? তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন, ফরওয়ার্ড ব্লকের ফাউন্ডার হিসেবে। আমাদের কাছে গ্রহণযোগ্য বা আমাদের নেতা হয়েছেন কেন? তার একটা মতবাদিক ভাবনা ছিল, ভারতবর্ষের সমাজতান্ত্রিক ব্যবস্থাটা কেমন হবে, সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে মানুষের মুক্তিটা কি পথে আসবে, এইটা আমাদের ভাবনার বিষয়। ইন্ডিভিজুয়াল সুভাষচন্দ্র বিয়ে করেছেন কি বিয়ে করেন, ইন্ডিভিজুয়াল সুভাষচন্দ্র কোথায় গেছেন, কোথায় এসেছেন, এটা হিস্ট্রির কাজ। আমাদের পলিটিক্যাল পার্টির লোকেদের কাজ হচ্ছে, আমাদের ফরওয়ার্ড ব্লকের কাজ হচ্ছে, আমরা এটাও আপনার সঙ্গে একমত, সুভাষচন্দ্রের মতবাদিক ভাবনা আমরা মানুষের কাছে প্রচারে নিয়ে যেতে পারি, এটা আমাদের ব্যর্থ। সুভাষচন্দ্রের মতবাদিক ভাবনায় ভাবিত হয়ে আমরা লড়াই সংগ্রামে সেই তেজ দেখাতে পারি, এটা একমত। কিন্তু সুভাষচন্দ্রের ব্যক্তিগত জীবন বা আমি আপনাকে কেন বলছি আমি একমত নই প্রশ্নটার সঙ্গে, সুভাষচন্দ্র তো কোনো স্বাধীন দেশে কোনো সরকার গঠন, মানে রাজনৈতিক দল গঠন করেননি। উনি স্বাধীন দেশে করেছেন, পরাধীন দেশে রাজনৈতিক লড়াই করার জন্য পরাধীন দেশে গভর্নমেন্ট করেছেন, স্বাধীন গভর্নমেন্ট, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। উনি যখন দেশে ছিলেন আমি বলছি, কিন্তু সেই সুভাষচন্দ্র যখন পরবর্তীকালে তিনি লিখছেন যে ইউর ডেড ম্যান এক জিন্দা ভূত, তার লেটারের নিচে যখন সে লিখছেন, ভাই আমি আপনার এগুলো আপনার জানার ইচ্ছে হয় না কখনো? আমি আপনার সঙ্গে দ্বিমত নেই। আচ্ছা, আপনি কখনো ব্যক্তিগতভাবে গেছেন? আমি গেছেন, আমি অশোকদা দুজনেই গেছি। একটু প্লিজ বলুন। একটা আবেগ তৈরি হয়েছিল। আচ্ছা। এবং এমনটাই আবেগ তৈরি হয়েছিল আমাদের, আমাদের অনেক ভাবনা অনেক সময় অনেকভাবে ধাবিত করেছে। আচ্ছা। এবং অশোকদার মতো লোক, কঠিন লোক, আমার থেকে কঠিন লোক মনে দিন, সে পর্যন্ত বললো নরেন একটু বসিয়ে দাও, একটু বসিয়ে দাও আমাকে। আচ্ছা, কোথায়? হয়ে যাবে। আচ্ছা, তারপরে গেলাম। এটা কি খবর হয়েছিল? হ্যাঁ, অশোকদা চোখে দেখতেন না তো। হ্যাঁ, আমার যে আবেগটা হবে সেটা তো অশোকদা। এটা কি নিউজ হয়েছিল? মনে হয়, আমি ওখানকার কাগজ, এখানে বেঙ্গলে হয়নি। এবং আমরা কি লুকিয়ে গেছিলাম? হ্যাঁ, আপনারা কি লুকিয়ে গেছিলেন? আমরা গিয়েছিলাম বেড়াতে, টুরিস্ট, মানে টাইপ অফ লুকিয়ে গেছিলাম। লুকিয়ে, এক্স্যাক্ট। আপনি এটা ফার্স্ট টাইম রিভিল করলেন। আমি স্বীকার করলাম, আমি কারো কাছে বলুন। এইটা এমন একটা আবেগ আমাদের মধ্যে তৈরি হচ্ছে না, যে আমরা একবার কার একটা লেখা পড়েছিলাম যে মৈরাং থেকে যেতে হয় আরো দূরে, নোম্যান্স ল্যান্ড, ওখানে গেলে গা হিম করা একটা আবেগ তৈরি হয়। এরকম একটা কার লেখায় পড়েছিলাম। আমরা মৈরাং থেকে যখন যাত্রা শুরু করলাম তার 3 দিন, তখন মৈরাং খুব ডেঞ্জারাস, বর্ডার, যখন বর্মা নিয়ে গন্ডগোল হচ্ছে, খুব রিস্ক নিয়ে আমি গেছি। আমি মৈরাং যেন আমাকে টানে, এবারে যে গন্ডগোল হলো না, রিলিফ করতে আমি চলে গেলাম। আচ্ছা, আমাকে কেউ বলেনি, আমি পার্টির খালি মতামত নিলাম, পার্টির একটা মত নিতে হয়, পার্টি ফান্ড থেকে টাকা নিলাম, মালপত্র সব কিনলাম, গিয়ে মণিপুরে টাকা ট্রান্সফার করতে, এবং কারফিউ চলছে, রাস্তায় একটা লোক নেই, কুকুর নেই পর্যন্ত। একজন পরিচিত আমার ড্রাইভার, যাকে গাড়ি থেকে এয়ারপোর্ট নিয়ে গেছি, ও বললো আমার দাদার দোকান আছে, আমার বাচ্চাদের জন্য পাউডার মিল্ক কিনবো, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনবো, আর কিছু চাল কিনবো, কিছু মুড়ি কিনবো, বস্তা লরি করে যাবে। তো ওরা কিনে, কিন্তু টাকা আমি দিয়েছি, মাল কিন্তু ওদের দোকানে রেখে গেছে, কারফিউর জন্য আসেনি। আচ্ছা, পরের দিন কিরকম অনেস্ট লোক দেখুন, পরের দিন যা যা কিনেছি সব নিয়ে আমার হোটেলের সামনে ইম্ফল হোটেলে চলে এলো, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, গিয়ে রিলিফ করে এলাম। ওখানে গিয়ে কি হলো? কি কঠিন অবস্থা। না, এইবার যে ফৈজাবাদ গেলেন সেটা বলুন। ফৈজাবাদ অসুবিধা নিয়ে গেলেন, গিয়ে আমরা কোন সালে? সালটা আপনার ধরেন 81 এরকম। আচ্ছা, তারপর কি হলো? ওদের মতো করে কিছু খোঁজ করলো, কিছু লোক এসে বললো, বিভিন্ন কথা বললো, এগুলো আমি আর বলছি না। এবং অনেকে আবার এ কথাও বললো টু লেট। আচ্ছা, মানে আমাদেরকে বললেন টু লেট। টু লেট কেন, ব্যাখ্যাটা দিলেন, মানে কেমনভাবে। আপনারা কোথায় গিয়েছিলেন প্রথমত জানতে চাইছি? আমরা ফৈজাবাদ থেকে, আপনার নামটা নামা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ফৈজাবাদ থেকে, মানে ফৈজাবাদ যে গঞ্জ আছে, শহর তো খুব বড়, শহরটা থেকে আমরা 8-10 কিলোমিটার গিয়েছি। আপনারা কি জেনেই গিয়েছিলেন? আমরা জেনে যাইনি, জানিয়েও যাই। আমরা ফৈজাবাদে আমাদের পার্টি প্রোগ্রাম ছিল, করে
অসুবিধা বললো কাউকে বলার দরকার নেই, হোটেলটা খালি চেঞ্জ করতে হবে। কেন হোটেলটা এই কারণে চেঞ্জ করতে হবে যে এই হোটেলে আমরা উঠেছি, তো আমরা না যাওয়া পর্যন্ত এই হোটেলে সব খোঁজ করতে হবে। ওকে, আমরা একটা হোটেল চেঞ্জ করি, করে হোটেল আমরা চেঞ্জ করে নিলাম আর বলে গেলাম যে আমরা চললাম। আচ্ছা, কলকাতার উদ্দেশ্যে চললাম। তারপর আমরা 4 দিন ছিল এবং অশোকদা একান্তে অনেক লোকের সঙ্গে কথা বলেছে, এখানে আমাকেও রাখি। কি কথা আপনারা জানতেন? না, আমার বলেও একান্তে কথা বলেছে এবং সেই কথা অশোকদা একজন লোকের সঙ্গে তার হতো প্রায় সময়ই। অনেক সময় অথবা চোখে দেখতেন না, তো আমার ঘুরে বললে কে আওয়াজ দিয়ে আসবে, বরুণ সেনগুপ্তের সঙ্গে অনেক কথা হতো। আচ্ছা, বরুণ সেনগুপ্ত ফরিদাবাদের ব্যাপারে অনেক কথা হতো। পূর্বী দিয়েও কিছু কথা জেনেছেন মনে হয়। কিন্তু পূর্বীরা তো মানেন না কি ব্যাপার এই বিষয়টা সম্পর্কে? মানেন না, কিন্তু জেনেছিলেন না? জেনেছেন। একটা সময় ওই অসুবিধা ঘুরে এসেই তো নেতাজি অন্তর্ধান রহস্য উদ্ঘাটন করতে হবে বলে খেলে উঠলেন। আচ্ছা, আর আমরা মিছিল শুরু করে দিলাম। তার মানে কিছু পেয়েছিলেন? কিচ্ছু একটা সিমটম পেয়েছি। আজকে অন্তত মুখ খুলুন। আর কবে খুলে? না, আমার কাছে জানা নেই, আমি খুলবো না কেন? আমি সুভাষচন্দ্রের প্রতি দায়বদ্ধ, সুভাষচন্দ্রের মতাদর্শে বিশ্বাস করি, জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস করবো। কিন্তু যেটা জানবো না সেটা আমি বলবো না। আমি যেটুকু জেনেছি সেটুকু আপনাকে কনফিউজ করলাম। আপনার নেতা আপনাকে কিচ্ছু বললেন না? উনি কাউকেই বলেন। উনি হয়তো 2-1 লোকের সঙ্গে আলোচনা করছিলেন। আর যে বয়সে আমি অসুবিধার সঙ্গে গিয়েছিলাম সেই বয়সটা আমার ম্যাচিওর বয়স নয়। ঠিক। অথচ আমাকে বলে সেই বিপদে পড়বেন, সেই জন্য বলেন। আমি তার একজন সহকর্মী হিসেবে তাকে সঙ্গ দিতেও বলবো না, তার লেঠেল হিসেবে গিয়েছিলাম, তার লাঠি হিসেবে গিয়েছিলাম। তার লাঠি হিসেবে আমি গিয়েছিলাম। এমন কোন জায়গায় আপনারা কি ঢুকেছিলেন? অশোকদার একটা দৃঢ় বিশ্বাস ছিল যেভাবে প্লেন ক্রাশে মারা গেছে এটা নয়। ওকে, এটা নয়, ওনার দৃঢ় বিশ্বাস ছিল। সেই কারণে উনি বহু রকম চেষ্টা করে চাপ করে মুখার্জি কমিশন তৈরি করলেন, কিন্তু সেই মুখার্জি কমিশন সহযোগিতা পায়নি। সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে পায়নি, স্টেট গভর্নমেন্টও আকার ইঙ্গিতে সেই মহাজাতি সদনের বসার ব্যবস্থা করেছে, তো টাইপিস্ট নেই, তো স্টেনোগ্রাফার নেই। কত ঝামেলা সেই সময় অশোক ঘোষকে করতে হয়েছে জানেন? আপনি কি ভাবেন যে ফরওয়ার্ড ব্লক এবং সুভাষচন্দ্র সম্পর্কে সবাই দয়াশীল? বামপন্থীদের মধ্যে সবাই দয়াশীল না, দক্ষিণপন্থীদের মধ্যে কেউ দয়াশীল না। আর হিন্দু মহাসভার লোক তো চায় না, ওরা তো সাভারকারকে তুলছে, সাভারকারের প্যারালাল বা সুভাষচন্দ্রকে মনে করে, ও তো চায় না। কিন্তু বাস্তব পরিস্থিতি। আমি প্রথমে একটা আপনাকে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা আমি আবার রিপিট করছি, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় একটা কথা বলি যে সুভাষচন্দ্রের মতাদর্শ, সেটা নিয়ে আমরা কথা বলা উচিত। আমি শুনেছিলাম নেতাজির পরিবারও এই কথাটাই বলেন, সুগত বসু এই কথাটাই বারবার বলেন। উনি তো মতাদর্শে এত বিশ্বাস করতেন যে লাস্টে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে স্যারেন্ডার করেছে। আচ্ছা, যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু প্রশ্নটা এটাই ছিল যে অশোকবাবু যখন এলেন, আসার সঙ্গে সঙ্গে নেতাজির রহস্য উদ্ঘাটন করতে হবে বলে তিনি একটা খুব, আপনি বলছেন যে সেই সময় তড়িঘড়ি, ওই সময়টার ব্যাপারে তার আবেগ ছিল, নেতাজির প্রতি তার শ্রদ্ধা ছিল, এবং নেতাজির মতাদর্শের প্রতি তার শ্রদ্ধা এতটাই ছিল যে তার শেষ জীবনটা সুভাষচন্দ্রের ভাবনা, সুভাষচন্দ্রের দর্শন এবং সুভাষচন্দ্রের সমাজতান্ত্রিক যে ভাবনা, সেই ভাবনা প্রতিষ্ঠা করাই পার্টির একমাত্র কাজ। শেষ জীবনে অশোকদার জীবনের কনক্লুশন এটাই। আচ্ছা নরেন্দ্র, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সত্যি কি শুধু অশোক ঘোষ ভগবানজিকে মিট করেছিলেন? এটা বলা যাবে না, এটা অশোকদা আমাকেও বলেন। অ্যাকচুয়ালি উনি একাই মিট করেছিলেন, সেখানে আমাকেও নিয়ে যান। অশোক ঘোষ কি ভগবান, আমরা যে দুজন গিয়েছিলাম, অশোক ঘোষ কি তিনি কোথায় গিয়েছিলেন সেটাও বলে যাননি। অশোক ঘোষ কি ভগবানজিকে মিট করেছিলেন? আমাদের পরে কানাঘুষো শোনা, কিন্তু কানাঘুষো শোনা অশোকদা বলেন। আচ্ছা, অশোকদা কোথায় যাচ্ছেন সেটাও বলেন। অশোকদাকে যারা নিয়ে গিয়েছিল তারাও আমাদেরকে বলেন। আচ্ছা, আমরা বসেছি। তাহলে কি উনিও ওথ অফ সিক্রেসির মধ্যে পড়ে গেছেন? হতে পারে, সে কারণে হতে পারে, সেম ব্যাপার হতে পারে, হতে না পারে। এটাকে আপনি মানেন? অশোকদা এই গেছেন, অনেকদিন কখন বাদে ফিরেছেন, হ্যাঁ, তা একটা জায়গায় তো অশোকদা গেছেন, এটা তো মানি। আপনি চেঞ্জ দেখেছিলেন? বলুন। অশোকদা ঘুরে আসার পর সেই রাতে একটা রুটি আর কিছু খেলেন, সে বললেন, আর কোনো কথা বললেন না। পরের দিন সকাল থেকে একটু রিজার্ভ ছিলেন, অনেকটা রিজার্ভ ছিলেন, এটা আমি দেখেছি। এখন বলছেন বলে আমার মাথায়। তারপর কি আস্তে আস্তে কোনো পরিবর্তন পার্টিগতভাবে মনে হয়েছে যে অনেক বেশি অন্যরকম? আমি সেটা বলবো না, আমি একটা কথা বলবো, যে লোকটা একটা সময় সোভিয়েত রেভলিউশন, চাইনিজ রেভলিউশন, কিউবার রেভলিউশনের উপর বিশ্বাস করেই পার্টির মতাদর্শিক ভাবনাটাকে চিত্রদা এবং অশোকদা একটা নির্ণয় করেছিলেন। সেই মানুষটাকেই আমি দেখলাম শেষ জীবনের দিকে, জীবনের শেষ বেলায়
তিনি সুভাষবাদী পার্টির মূল মতবাদী ভাবনা হিসেবে গ্রহণ করে তিনি চলে গেলেন। আপনি যে কথাটা আজকে বললেন এটা ইতিহাসের একটা দলিল হয়ে থাকলো। জাস্ট আপনি মনে রাখুন, আপনি থাকবেন না, আমিও থাকবো না একটা দিন, কিন্তু এটা ইতিহাসে আজকে দলিল হয়ে থাকলো। আপনি ফরওয়ার্ড ব্লকের স্টেট সেক্রেটারি হিসেবে আজকে এটা পরিষ্কার দাবি করলেন যে অশোক ঘোষ ভগবানজিকে মিট করেছিলেন। আপনি কনফার্ম নয়, ওনার মুখ থেকে শোনেননি, কিন্তু আমি কানে বসে শুনেছেন। আমরা এই কথাটা বারবার বলে এসেছি যে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বিষয়টা জানবেন, এটা হতে পারে না। অশোক ঘোষ জানবেন, এটা হতে পারে না, কারণ সেই সময় আমরা একের পর এক যে তথ্য পাচ্ছি সেখানে সবাই কম বেশি জানতেন। আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি আজকে অনেক বড় জিনিস বলে দিলেন ইন্টারভিউতে। আমি আপনাকে কদিন আগে ফোন করে বলেছিলাম যখন আরটিআইটা হয়েছিল যে গুমনামি বাবা প্রসঙ্গে যে দাঁতের ডিএনএ টেস্টের সেন্ট্রাল গভর্নমেন্ট পরিষ্কার বলে দিয়েছিল যে ওই দাঁতের ডিএনএ টেস্ট বেরোবে না, কারণ তাতে দেশের সোভেন্ট্রি ইন্টিগ্রিটিতে প্রবলেম হবে। আমি এই প্রশ্নটাই খবরটা আপনাকে দিয়েছিলাম। আপনার কি তারপরে মনে হয় যে এরপর সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আর কিছু বলার থাকতে পারে যে এই ওই মানুষটা সাধারণ কেউ নয়? আমি একটা কথা বলি, আমি এই ব্যাপারে গুমনামি বাবা কে না কে এই ব্যাপারে কোনো মন্তব্য না করে একটা কথা বলতে পারি, সেটা অশোকদা আমাকে আমাদের প্রায় সময় বলতো, সুভাষচন্দ্র যদি বেঁচে থাকেন তাহলে কোনো সাধু বেশে চুপচাপ ওইভাবে থাকতে পারে, এই কথাটা বলতো। এই কথাটা বলতো উনি যে স্পিরিচুয়াল, ওনার স্পিরিট, দেশের জন্য যে স্পিরিটটা, ওনার তো কোনো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অন্য কিছু ব্যাপার না, ওনার স্পিরিটটা হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। দেশ যখন সংকটে সুভাষচন্দ্র তখন সাধু বেশে বসে থাকবেন, এটা হয় এইটা ওনার ভাবনা। অশোকদা মনে করতেন, এটা মনে করতো অশোকদা মনে করতেন। হ্যাঁ, আমাকে আপনাকে সবাইকে মনে করতে হবে বা সবাই মেনে নিতে হবে এমন কথা না। অশোকদা মনে করতেন যে সুভাষচন্দ্রের মতো একটা মানুষ দেশের স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটলো আমাদের দেশে, দেশভাগ, হিন্দু মুসলমানের মধ্যে মতপার্থক্য, সেই দেশটা আস্তে আস্তে ব্রিটিশ কর্পোরেট থেকে আস্তে আস্তে সেই আজকের সময় একটা আরো বড় কর্পোরেট চলে গেল নীরবে। এই সময় সুভাষচন্দ্র বেঁচে থাকবে, সেই নীরব থাকতে পারে। আচ্ছা, আপনি কখনো গঙ্গাসাগরে গিয়েছেন? না, আমি গঙ্গাসাগর যাই কখনো যাননি? ওই মানে যেখানে গঙ্গা মিশে সমুদ্রের সাথে, ধরুন জলের কালার আছে, মানে ধরুন আপনি এই হুগলি, ভাগীরথী হুগলিও ধরি যদি, আপনি কখনো বসে থেকে দেখেছেন গঙ্গাটাকে চুপচাপ? আপনার বাড়ির সামনে দেখেছেন গঙ্গা, আপনার বাড়ির সামনে ঘাটে বসে একা একা অনেক সময়। আপনি কখনো গোমুখ গেছেন? না, গোমুখ জানি, মানে ছবি দেখেছেন, ভিডিও দেখেছেন। আপনার কখনো মনে হয় যে ওই নদীটা এই নদীটা? বা আপনি যদি বেনারস যান, বা আপনি যদি বেনারসের তো অনেক চওড়া, বা আপনি যদি ধরুন হরিদ্বার যান, হরিদ্বার গেছি, ওই লোক মনে হয় না ওই নদীটা আলাদা, এই নদীটা ওই নদীটা নয়। দেখুন মানুষের চারিত্রটা সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে যেখানে নিয়ে যেতে চাইছেন, এক্স্যাক্টলি আমি দ্বিমত করি না, ঠিক, আর আমি সহমত করি। আমার কারণ সহমত করি না, আমি আপনার সাথে দ্বিমতে যাচ্ছি। আমার একটা ভাবনা, অশোকদার ভাবনাটাই আমার ভাবনা না, ঠিকই, আমার আলাদা ভাবনা নেই। অশোকদা বলতেন যে এত বড় একটা সংগ্রামী মানুষ, দেশের মুক্তি সংগ্রাম একটা হাফ ডান, দেশের মানুষ অসহায়, নেতৃত্ব দেওয়ার লোক নেই। আমাদের জাতীয় দল হিসেবে জাতীয় কংগ্রেস তখন প্রায় ব্রিটিশের কথায় চলা শুরু করে দিয়েছে, ক্ষমতা হস্তান্তর আগত। এই অবস্থায় একটা লোক নীরব নিশ্চুপ থাকবে, সুভাষচন্দ্রের মতো লোক এটা হতে পারে, এইটুকু আমাদের। এটা 81 বললেন তো আপনারা গিয়েছিলেন? হ্যাঁ, এটা কি 81 এর আগে বলতেন না পরে? না, এই কথাটা আমি এখন বলছি না, এই যে কথাগুলো অশোকদা বলতেন বা অশোক ঘোষ বলতেন, তো মারা গেছেন তারপরেই তো পরে বলতেন, পরের দিকে বলতেন, শেষের দিকে কথাই বলতেন এগুলো বলতেন। সুভাষচন্দ্র কি এইরকম লোক বলো তো? এই ভাষাতে সবাই আমাকে বলে না, অনেককেই বলতেন সুভাষচন্দ্র বেঁচে থাকলে বেরোবে না, দেখবে না, জানবে না, ঝাঁপিয়ে পড়বে না। আবার অনেকে বলতো ওনার তো বয়স হয়েছে, উনি কি আর সেরকম পারেন, বলছে রাখো তো তোমার কথা, এরকম এই অ্যাটিটিউডই কথা বলতো। কিন্তু আজকে সুভাষচন্দ্রের আবেগ অশোকের মতো আজকে আপনি যে কথাটা বললেন সেখানে দাঁড়িয়ে এই কথাটা ওনার অন্য বলা কথা। আমি আপনাকে আজকে আবারও বলছি, এখানে বসে নরেন্দা আপনি যে বক্তব্যটা রেখেছেন এটা কিন্তু আগামী কয়েকশো বছরের ডকুমেন্টেড হয়ে গেল। আপনি বলছেন এই কথাটা, আজ পর্যন্ত কেউ কথাটা বলেনি। আমি এই কথাটা এই কারণে আপনার থেকে জানতে চাইছিলাম বারবার, কারণ একটা ইতিহাসকে চেপে দেওয়ার চেষ্টা চলেছে বারবার। আমি এখনো পর্যন্ত যে কটা চিঠি ওনার পড়েছি সেই চিঠিগুলোর মধ্যে থেকে ভয়ঙ্কর আবেগ, ভয়ঙ্কর একটা দেশের প্রতি, দেশের সেই সময় নেতৃত্বের প্রতি একটা রাগ, এবং সেই মানুষটার সঙ্গে যারা যারা যোগাযোগ করেছেন। আমি রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে আপনার আশুতোষ কালীর তাকে লেখা চিঠি নিয়ে, এবং সেটা অনুশীলন ভবন কুদঘাট, যেটা এখন কুদঘাট, সেখান থেকে লেখা হয়েছিল।
এবং সেই চিঠি ভগবানজির কাছে পাওয়া গেছে। আমি সেই চিঠি সেখান থেকে নিয়ে এসেছি এবং সেই চিঠি অনেকেই হয়তো পেয়েছেন। সেই চিঠি আমি এখানেও পেয়েছি, সেম হ্যান্ড রাইটিং, সেম লোক যিনি সুভাষচন্দ্রের নির্দেশের জন্য অপেক্ষা করছেন, অনুশীলন সমিতি। তাহলে এত প্রমাণ, সমস্ত কিছুকে একটা জিনিসে চেপে দেওয়া, আমি আপনার কাছে সরাসরি কোনো জিনিস চেপে দিতে চাইছি না, আপনি কেউ চাই না। আমাদের রাষ্ট্র ব্যাপারটা হচ্ছে সমস্যা কিছু রয়েছে, রাষ্ট্রের প্রচুর সমস্যা। রাষ্ট্রের তো 40 থেকে সমস্যা। সুভাষচন্দ্র এলে এই যে জাতীয় কংগ্রেসের নেতা, এতগুলো প্রধানমন্ত্রীর নাম ভারতবর্ষে থাকতো তালিকায়, এই তালিকাতে তো একটা বিরাট সময় ধরেই সুভাষচন্দ্র থাকতো, এটা কেউ অবিশ্বাস করেন। এবং সুভাষচন্দ্র যাতে না আসতে পারেন, সুভাষচন্দ্র যাতে না ঢুকতে পারেন, সুভাষচন্দ্র বেঁচে আছেন কি বেঁচে নেই এই বিতর্কটা চলতে থাকুক, এটা ভারতের জাতীয় কংগ্রেস সবসময় চেয়েছে, সবসময় চেয়েছে। এবং এর উদ্ঘাটন করার ক্ষেত্রে তদানীন্তন জাতীয় কংগ্রেস, তদানীন্তন হিন্দু মহাসভারও আবেগ ছিল, তাদেরও কোনো ভূমিকা ছিল না। আমাদের দেশের বামপন্থীদের বৃহত্তর অংশেরও কোনো ভূমিকা ছিল। আপনারা যারা বলেন যে অশোকদা এইগুলো মানে না, আমি বলছি অশোকদার যে আবেগ ছিল, অশোকদার যে ভূমিকা ছিল, সেটা কিন্তু অনেক বড়। অশোকদা নেতাজি চেতনা যাত্রা করেছেন, অশোকদা এই কমিশন গঠনের ক্ষেত্রে অশোকদার বড় ভূমিকা ছিল। এবং অশোকদা এই কমিশন গঠনের পর কমিশনের বইটা, রোজ হিয়ারিং এর বইটা, সেইটাও ওরা গভর্নমেন্ট করেনি, সেটা অশোকদা এনে নিজে আমাদের পাবলিকেশন থেকে প্রকাশ করেছে। আমি ব্যক্তিগতভাবে যেমনটা জানি যে আপনি নিজে নেতাজিকে নিয়ে এখনো পর্যন্ত যত কাজ ব্যক্তিগতভাবে করেছেন, আমি নিজে বোলপুর শান্তিনিকেতনে গিয়ে, মানে বোলপুরে গিয়ে আপনারাই করেছেন, সেখানে মিউজিয়াম করেছেন, একটা একাডেমি করেছেন, আপনি নিজের এলাকাতেও করেছেন আমি শুনেছি। ফরওয়ার্ড ব্লক অনেক কাজ করেছে যেগুলো হয়তো ব্যক্তিগত। ফরওয়ার্ড ব্লক হচ্ছে প্রথম নেতাজি প্রদর্শনী, সেটা আমরা দেখেছি, কিন্তু রাজনৈতিক ভাবে আপনাদের অনেক বাধ্যবাধকতা আছে, আমরা সেটা নিয়ে আলোচনাও করলাম। আমরা এখন যে কাজটা করছি সেটা এই যে সুভাষচন্দ্রের যে মতবাদী ভাবনা, রাষ্ট্র গড়ে তোলার পর দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, এইটার উপর আমরা এখন একাডেমিক কাজ করে শেষ করেছি। প্রাইমারি, এটা পুরো শেষ হয় না তো, ইকোনমিক থট আলাদা হবে, ন্যাশনাল প্ল্যানিং আসবে, এসবগুলো পরে আসবে। কিন্তু সুভাষবাদ বলতে কি বোঝায়, এই কনসেপ্টটা এখানে মার্ক্সবাদ লোকে পড়েছে, লেনিনবাদ লোকে পড়েছে, সুভাষবাদ, হ্যাঁ, গান্ধীবাদ পড়েছে, সেইখানে আমরা সুভাষবাদকে নিয়ে এসেছি। সুভাষচন্দ্রের মতবাদিক ভাবনা এবং ভারতীয় মত এবং ভারতীয় পথ, সবচেয়ে বড় জিনিস এটা। আচ্ছা, আমি না আবার একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আপনি একটা কথা বললেন যে ওখানে যাওয়ার পর অশোকবাবুর সাথে কারোর সাথে একটা কথা হয়েছিল, সেটা আমি আমি তখন অনেক বয়সেও ছোট, প্লাস অশোকদাকে জিজ্ঞাসা করে প্রশ্নের উত্তর আদায় করবো এরকম সাহস। প্রথমে কাদের সাথে কথা হয়েছিল একটা বললেন? ওখানে গিয়ে বসলাম, কিছু লোক এলো, তাদের সঙ্গে কথা বললো, তারপর আপনি বলছেন না, সেখানে আমার ওই জায়গাটা আমি বসে থাকার তো কথা না, তাদের সঙ্গে কথা হচ্ছে ঘরের ভেতর হোটেলে। কিন্তু অশোকদা তারপরে যে ঘুরতে বেরিয়েছিল, আমাকে বললো নরেন তুমি অন্যদিকে ঘোরো, আমি একটু কাজে যাচ্ছি। তুমি ঘুরে টুরে এসে আবার, মানে আপনারা যাদের সাথে দেখা করেছেন তাদেরকে আপনারা চিনতেন? না, আমি চিনতাম না। আমার অশোকবাবু জেনেই গেছিল? অশোকবাবু নিশ্চয়ই চিনত, তার মানে একজন তো অশোকবাবুর এই যাওয়াটা লিয়াজও করেছিল। আচ্ছা, সে তার কথাতেই অশোকদা ওখানে গিয়ে, নামটা আমার এখন মনে নেই, আর আমার চেনাও ছিল না, আননোন লোক, মানে আমাদের পার্টির লোক নয়, এটা বলতে। মানে জয়শ্রী গ্রুপের কেউ ছিল? হতে পারে, আমি আননোন। আপনি আর কখনো তাকে দেখেননি? না, আমি আর কখনো এই কলকাতায় তাকে দেখি। আমি তো জয়শ্রী থেকে অনেক বইও আনতে গেছি, কিন্তু দেখিনি। আচ্ছা, নিজেই জয়শ্রী থেকে অনেক বই আমার এখানে রেখেছি। আচ্ছা, কিন্তু আপনি সেই সময়টার পর এই প্রসঙ্গগুলো কখনো কাউকে বলেছেন? না, কাউকে বলি কোনোদিন বলেন? একান্তেই কাউকে বলি। মিডিয়াকে বলেন? মিডিয়াকেও বলিনি, কাউকে বলি, প্রথম বলছি। আইএম বোসকে প্রথম বললেন? এই প্রথম। আমি একটা কথা বলি, আমি শখ এটা বলবো না, আমি এটা বিশ্বাস করতাম এতদিন পর্যন্ত যে অশোক ঘোষ ডেফিনেটলি তিনি বিষয়টি জানতেন, কারণ অশোক ঘোষ যিনি ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি, তিনি বিষয়টা জানবেন না এটা হতে পারে না। আজকে সেটা ফরওয়ার্ড ব্লকের স্টেট সেক্রেটারি তিনি স্বীকার করছেন। এটা না কি জানতেন সেটা আমি জানি না, সেটা আমি মানছি, আমি জানি না, কিন্তু অশোকদা জানতেন। এবং এটা ভাববেন, আমাদের পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি দেবব্রত বিশ্বাস অশোকদা নির্দেশ মেনেই সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যের আন্দোলনের সূচনা করেছিল। আচ্ছা, ময়দান থেকে, কন্যাকুমারী থেকে নেতাজি চেতনা যাত্রা বেরিয়েছিল দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমরা দিল্লি। দেবুদা কি ব্যাপারটা জানতেন? না, দেবব্রত জানতেন। বেরিয়েছিল, আমার পার্ট ছিল ময়দান থেকে দিল্লি। আচ্ছা, আমি বললাম দেবরাজনের পার্ট ছিল। কোন সালে নিয়েছিলেন?
সালটা আমার এখনই মনে পড়ছে না, না মনে পড়ে নিয়ার অ্যাবাউট 86 এরকম, পরপর 86 কি 90-র মধ্যে, 86 থেকে 90-র মধ্যে হবে। আচ্ছা, আমি আপনাকে বলি, ওই চেতনা দিল্লি পৌঁছবার দুটো দাবি ছিল ফরওয়ার্ড ব্লক। লালকেল্লায় রেড রোডের ওই লালকেল্লার ওইখানে মিটিং হয়েছিল মাঠটাতে, এখনো আমার মনে আছে। আমাদেরকে প্রথমে একটা ব্যাচ ট্যাচ দিল নেতাজি, আমরা 3টে রুট দিয়ে যারা ছিলাম, একটা কাশ্মীর থেকে এসেছিল আমাদের সাইনিজি পাঞ্জাবের, ও মারা গেছে, আর দেবরাজন আর আমি বেঁচে আছি। আমরা দুটো রুট লিড করেছিলাম। ওকে, একটা ময়দান থেকে সবচেয়ে বড় রুটটা, আর একটা দাবি কি ছিল? দাবি সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য উদ্ঘাটন করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আপনারা এখন দাবি করবেন? এখন দাবি করি, এখনো দাবি করি। আর সুভাষচন্দ্রের জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে, জাতীয় ন্যাশনাল হলিডে। সেটা স্টেটে অশোকদা নিজে পাওয়ার খাটিয়ে কিন্তু এই কাজ বুদ্ধবাবুকে দিয়ে করি। আমি আপনাকে একটা যে তথ্যগুলো দিলাম, আপনারা ফরওয়ার্ড ব্লকের হয়ে এখন মহাভেজখানা থেকে জিনিসগুলো বের করার চেষ্টা করবেন? আপনি যদি ডকুমেন্ট আমাকে দেন আর বলেন, নিশ্চয়ই চেষ্টা করবো। আমি টিম করবো একটা, এই অন্তর্ধান রহস্যতে কাজে আপনি যদি আমাদের সহযোগিতা করেন বা আপনি যদি বলেন আপনার কাছে আলাদা কিছু তথ্য আছে, যেহেতু অসুবিধা সংগ্রহ করে কিছু কাজ করে রেখে গেছে, আমি আমাদের সব বইগুলো পেয়েছেন কিনা জানি, আমি দেবো। আর বাইরেও আপনার যদি কিছু থাকে, নিশ্চয়ই ফরওয়ার্ড ব্লক সহযোগিতা, 100% সহযোগিতা। ফরওয়ার্ড ব্লক চায় অন্তর্ধান রহস্য আরো ক্লিয়ার হয়ে বেরো। তার জন্য এখানে যদি কোনো জায়গায় আপনাকে বসতে না দেয়, অফিস না দেয়, ফরওয়ার্ড ব্লক আপনাকে অফিস দেবে, ফরওয়ার্ড ব্লক তার রাজ্য দপ্তরে আপনাকে অফিস দেবে। আপনার রাজি রয়েছে? রাজি রয়েছে। এবং আমরা প্রয়োজন হলে আমরা কমরেডরা, আমরা কর্মীরা, আমাদের সমর্থকরা এই কাজে যদি আপনি নতুন কোনো চিন্তার বা উন্মোচন করতে পারেন, আন্তরিকভাবে উন্মোচন করতে পারেন, আমরা আপনাকে পাশে থেকে যেমনি মানসিক শারীরিক সহযোগিতা করবো, প্রয়োজন আর্থিক সহযোগিতা। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। বসুন একসেন। আমি এই ইন্টারভিউটা শেষ করতে গিয়ে আমি সিরিয়াসলি বলছি, আমার রিসেন্ট টাইমসে নেওয়া ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভিউজ। কারণ আজকে যেটা নরেন্দা যেভাবে বললেন, প্রত্যেকটা কথা খুব সহজভাবে সরলভাবে একদম স্ট্রেট কাট বলেছেন, আমার উত্তর পেতে খুব সুবিধা হয়েছে। কিন্তু উনি যেটা আবারও বলছেন, উনি যা বিস্ফোরক কথা আজকে বলে দিয়েছেন, এটা বিস্ফোরক এই কারণে যে আমাদের দেশের স্বাধীনতার ওয়ান অফ দ্য কান্ডারি, মানে সুভাষচন্দ্র ছাড়া আমরা স্বাধীনতা, আমরা এটা পরিষ্কার। সেই মানুষটার সম্পর্কে আমাদের এত রহস্য, এত জানা। আয়ান বোসকে আবার এমন কথা বললেন আজকে নিজের রাজনৈতিক জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে, যেটা উনি কোনোদিন কাউকে বলেননি। এই যে খবরটা আজকে গোটা বাংলা, এমনকি গোটা দেশের কাছে আমি আয়ান বোসের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই যে ফরওয়ার্ড ব্লক এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। এটা কিন্তু অফিসিয়াল কনফার্মেশন আপনারা ধরে নিতেই পারেন, কারণ উনি স্টেট সেক্রেটারি। সো এই ইন্টারভিউটা নেওয়ার পর আমার মনে হচ্ছে যে অনেক প্রশ্ন রয়ে গেল। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কখনো ডেফিনেটলি নরেন্দা আপনার থেকে খোঁজার চেষ্টা করবো, বাট জার্নি আমি এটুকু বলতে পারি স্টার্ট হয়েছে, সেটা শেষ হবে না। আপনি ভালো থাকবেন। আমি ফরওয়ার্ড ব্লকের যারা এখানে কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, আপনারা শুনলেন নরেন্দা কি বললেন। আপনারা কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আর যারা এই চ্যানেলটা দেখেন, নেতাজিকে ভালোবাসেন, ইতিহাসকে ভালোবাসেন এবং দেশের অনেক অজানা জিনিস নিয়ে ভাবনা চিন্তা করেন, আপনাদের জন্য মনে হয় নতুন করে আবার ভাবনা চিন্তার জায়গা রয়েছে। দেখুন, আমি এই ভিডিওটা শেষ করতে করতে একটা কথাই বলি, নেতাজি ছিলেন, নেতাজি দীর্ঘদিন ছিলেন, অনেক কিছু দেখেছেন। আমি বারবার আপনাদের বলেছি, বহু ষড়যন্ত্রের শিকার হয়ে মানুষটির জীবন, শেষ জীবনে যে জায়গায় তিনি পৌঁছেছিলেন, প্রত্যেকটা পরতে পরতে আমরা সেগুলো খুলে আপনাদের সামনে দেখিয়ে দেবো। নেতাজি না চাইতে পারেন শেষ জীবনে তিনি কোন পরিস্থিতিতে ছিলেন, আমরা কিন্তু আজকে নবপ্রজন্ম এটা তুলে ধরবো বিশ্বের সামনে, এই মানুষটি শেষ জীবনটা কত কষ্টে কাটিয়েছেন। আমি শেষ করছি এখানে, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপাতত যদি ভালো লাগে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটা প্রচুর মানুষের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা আগামী দিনে দেখতে পাবেন। দেখা হবে, ভালো থাকবেন দাদা, আপনি। জয় হিন্দ। জয় হিন্দ। আবারও আপনাদের মনে একরাশ প্রশ্ন রেখে এই এপিসোডটি শেষ করলাম। তাহলে নিশ্চয়ই মাথায় প্রশ্ন জাগছে, কেন প্রকাশ্যে বিষয়টি আনলেন না স্বর্গীয় অশোক ঘোষ মহাশয়? সেই উত্তর দেওয়া তো আমার পক্ষেও সম্ভব নয় না, কিন্তু এমন বহু মানুষ যাঁদের সেই চারিত্রিক গুণ বা মন্ত্রগুপ্তির শপথ, যে কারণে মুখ বন্ধ রেখেছিলেন, তারা জীবিত অবস্থায় সেই সত্য বাইরে আসতে দেননি। অশোক ঘোষ মহাশয়কেও কি তাহলে এমনই কিছু 1981 সালে নির্দেশ দিয়েছিলেন ভগবানজি? একমাত্র মহাকালী বলতে পারেন সেই অজানা তথ্য।